এখন শুনবেন আজকের গল্প। এর মধ্যে আছে কুবের ভান্ডারের চাবি। ওই ইতিহাস বইয়ের ভেতরে রহস্যের চাবিকাঠি থাকলেও আসল কুবের ভান্ডার রয়েছে মিশরের কোন স্থানে। এখন শোনো মানিক, আপাতত বইখানা আমি তোমার কাছেই গচ্ছিত রাখতে চাই। কেন বলো দেখি? আমার বোধ হচ্ছে ফুয়াদ আমাকেই সন্দেহ করেছে। কিসে বুঝলে? সে আমার আড়ি পাতবার ছিদ্রপথটি আবিষ্কার করে ফেলেছে। সে কি? কবে? আজই। এখনো যদি চালাকি করিস তাহলে তোকে গলা টিপে কুকুরের মতো মেরে ফেলবো। বল বল, আমার সুটকেস কোথায় আছে বল। সর্বনাশ! মিশরের ইতিহাস গানা চুরি গেছে তো? হ্যাঁ জয়ন্ত, বাঁচা গেছে। কি বলছো কি তুমি? এ হচ্ছে ওই প্রাচীন মিশরের প্রেতাত্মার চিৎকার। তার গুহায় একেলে মানুষদের দেখে সে আর চুপ থাকতে পারছে না। হয়তো সে এক্ষুনি আমাদের আক্রমণ করতে আসবে। চুপ মানিক, রিভলভার বার করো। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক অ্যাডভেঞ্চার সিরিজের কাহিনী রত্নপুরের যাত্রী। গল্প পাঠে আমি সায়ন্তন, নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। দুজনে চুপচাপ বসে আছে সামনাসামনি, যেন দুই নিষ্পন্দ কাঠের মূর্তি। জয়ন্ত আর মানিকের কথা বলছি। সামনের টেবিলের উপরে পাতা দাবা বোর্ডের ছক আর ঘুঁটি। জীবনে উত্তেজক ঘটনার অভাব হলে মাঝে মাঝে তারা দাবা বোর্ডের ঘুঁটিগুলো ধরে নাড়াচাড়া করে। বন্ধ ঘরের ভেতরে বসে তারা পছন্দ করে কেবল এই খেলাকেই। তাদের কাছে ঘটনার উত্তেজনার মধ্যে গিয়ে পড়ার অর্থই হচ্ছে মস্তিষ্ক চালনার সুযোগ লাভ করা। যখন সেই সুযোগের অভাব হতো তখন তারা অবলম্বন করত দাবা বোর্ডেদেরই। কারণ তাদের মত হচ্ছে খেলার মধ্যে একমাত্র দাবা বোর্ডে খেলাই দেয় মস্তিষ্ক চালনার অবকাশ, এবং দাবা বোর্ডে খেলা হচ্ছে যোদ্ধার খেলা। আর্য স্বাধীন ভারতবর্ষ যখন শক্তি সাধনার মন্ত্র জপ করত তখন বীর সমাজে দাবা বোর্ডের সমাদর ছিল অত্যন্ত। কেবল ভারতবর্ষে নয়, সমরখন্দের দিগ্বিজয়ী তৈমুর লং এবং ইউরোপ জেতা নেপোলিয়নও ছিলেন দাবা বোর্ডের ভক্ত। সেদিন মানিক যখন সুকৌশলে একটি বোর্ডের চালে জয়ন্তর মন্ত্রীকে করে ফেলেছে একেবারে কোণঠাসা, তখন হঠাৎ বাড়ির সদর দরজার কড়া শব্দ করে উঠল অত্যন্ত জোরে। মানিক বিরক্ত মুখে বললে, উফ, এমন সময় কে আবার জ্বালাতে এলো? যেই আসুক, কিন্তু সে অত্যন্ত উত্তেজিত হয়ে এসেছে। শুনছো না, লোকটা দু হাতে দুটো কড়া ধরেই একসঙ্গে নাড়ছে, আর এত জোরে নাড়ছে যে মনে হচ্ছে তার দরজা খুলে দেবারও তর সইছে না। ওই শোনো, কড়া নাড়া বন্ধ হলো। মধু বোধহয় দরজাটা খুলে দিয়েছে। কয়েক সেকেন্ড পরেই মধু কোনো খবর দেওয়ার আগেই বৈঠকখানার ভেতরে বেগে প্রবেশ করলো একটি লোক। তার বয়স হবে বছর 30, শ্যামবর্ণ, দোহারা চেহারা, মাথায় এসে না লম্বা না খাটো, বড় বড় চুল, মুখে গোঁফ ও ফ্রেঞ্চ কাট দাড়ি। পোশাক পরিচ্ছদ দেখলে লোকটিকে অবস্থাপন্ন বলেই মনে হয়, কিন্তু তার মুখ চোখের ভাব অতিশয় বিপন্নের মতন। তার শ্বাস প্রশ্বাসও পড়ছে খুব দ্রুত। জয়ন্ত একবার তার মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে নিয়ে হাসতে হাসতে বলল, নমস্কার হরিহর বাবু, কি খবর আপনার? আগন্তুক সবিস্ময়ে এক পা পিছিয়ে পড়ে বলল, কি আশ্চর্য, আপনি আমাকে চেনেন? আজ্ঞে না। তো তবে আমার নাম কি করে? না না, কোনো মন্ত্র বলে নয়, অতি সহজে। হাতের উল্কিতেই তো আপনার নামটা লেখা রয়েছে। ও তো তাই বলুন। কিন্তু হরিহর বাবু, আপনার এতটা উত্তেজিত হওয়া কিন্তু উচিত নয়। দিক বিদিক জ্ঞান হারিয়ে খানা ডোবায় ঝাঁপ খেতে কি আছে? অনায়াসেই হাত বা পা ভাঙতে পারতেন। যাক, বিপদের ফাঁড়াটা আজ ঘড়ির কাঁচের উপর দিয়েই চলে গেছে দেখছি। এইটাই বা আপনি জানতে পারলেন কেমন করে? হ্যাঁ, আজ মশাই আমার মাথা ঠিক নেই। আমি বিষময় মুশকিলে পড়েছি। আপনার কাছে তাড়াতাড়ি করে আসবো বলে শর্টকাট করবার জন্য আমি একটা অন্ধকার সরু গলির ভেতর ঢুকেছিলাম।
সেই গলির একদিকে ছিল খোলা নর্দমা। হঠাৎ আমার একটা পা পড়ে যায় তারই মধ্যে। কোন রকমে দেওয়াল ধরে নিজেকে আমি সামলে নিয়েছি, কিন্তু সেখানে নিশ্চয়ই আপনি হাজির ছিলেন না। না, তবে এটা বর্ষাকাল নয় আর রাস্তায় কাদাও নেই, অথচ দেখছি আপনার বাঁ পায়ের ওপরে পাঁক আর ভিজে কাদার দাগ। আপনার হাত ঘড়ির কাঁচখানাও ভাঙা আর কাপড়ের নিচের দিকটা খানিকটা ছিঁড়ে গিয়েছে। এই সব দেখেই কতকটা আন্দাজ করতে পেরেছি। এখন যাক গে ওসব কথা, ওই চেয়ারখানায় বসুন। হরিহর চেয়ারের উপরে বসে পড়ে সম্ভ্রম ভরা কণ্ঠে বলল, জয়ন্তবাবু, আপনার উপরে শ্রদ্ধা আমার আরো বেড়ে উঠল। আপনার চোখ আর মন যে এত তাড়াতাড়ি দেখতে আর বুঝতে পারে, এটা আগে জানতাম না। আপনার মতি গতি প্রকৃতি নিয়ে এখনই আমি আরো অনেক কিছু বলতে পারি, কিন্তু আপাতত ছেলে খেলায় সময় নষ্ট করবার মতন সময় আপনার নেই। বেশ বুঝছি আপনি বড় অধীর হয়েই আমার কাছে ছুটে এসেছেন, কিন্তু ব্যাপারটা কি এবার খুলে বলুন দেখি। গুরুতর ব্যাপার জয়ন্তবাবু, গুরুতর ব্যাপার। আমার বাড়িতে এমন একটা কাণ্ড ঘটে গেছে যার কোনো অর্থই আমি বুঝতে পারছি না। বেশ তো, তাহলে একেবারে গোড়া থেকেই সব কথা আমাকে খুলে বলুন, কিচ্ছু বাদ দেবেন না কিন্তু। সব খুঁটিনাটি পর্যন্ত আমি জানতে চাই। আমার বাবার নাম স্বর্গীয় হরেকৃষ্ণ মজুমদার। আমার পূর্বপুরুষরা বংশানুক্রমে ছিলেন ধনী জমিদার। যতদূর জানি তাদের অনেকেরই প্রচুর সম্পত্তি ছিল, আর ছিল এক একটি বিচিত্র খেয়াল। ধরুন আমার প্রপিতামহের কথা, তিনি সন্ন্যাসীও ছিলেন না, আর যাকে বলে বিষয় নিষ্পৃহ যোগী সাধক তাও ছিলেন না। তবু তিনি নিজের সমস্ত অবসরকালটা ব্যয় করতেন বড় বড় তান্ত্রিক সন্ন্যাসীর সঙ্গে, আর সব সাধনা প্রভৃতি তান্ত্রিক অনুষ্ঠান প্রভৃতি নিয়ে। তারপর ধরুন আমার পিতামহের কথা, বিলাসিতার কোলে লালিত পালিত হয়েও সারা জীবন ধরেই তিনি দেশ বিদেশের বড় বড় পালোয়ানদের মাইনে করে রেখে নিজেও করে এসেছেন ব্যায়াম আর কুস্তি প্রভৃতির চর্চা, অথচ নিজে প্রকাশ্যে কুস্তি লড়ে কখনো বাহাদুর বলে নাম কেনবার চেষ্টা করেননি। আমার বাবা শখের সন্ন্যাস বা শখের পালোয়ানির ধার মারাননি বটে, কিন্তু তারও একটা অদ্ভুত খেয়াল ছিল। তিনি করতেন পুরাতত্ত্বের চর্চা, তাও এদেশীয় পুরাতত্ত্ব নয়। তাকে সমাচ্ছন্ন করে রেখেছিল প্রাচীন মিশরের অতীত রহস্য, এবং সেই রহস্য সাগরের তল খুঁজবার জন্য তিনি যে প্রাণপণ চেষ্টা করে গিয়েছেন তা ভাবলেও রীতিমতো বিস্মিত হতে হয়। আগেই বলেছি, তার অর্থের অভাব ছিল না, বরং ছিল প্রাচুর্যই। আমার বয়স যখন 17-18 বৎসর, বাবা সেই সময় তার ধ্যানের দেশকে স্বচক্ষে ভালো করে দেখবার জন্য একেবারে মিশরে গিয়ে হাজির হয়েছিলেন। সেখানে গিয়ে তিনি কি দেখেছিলেন আর কি করেছিলেন তা আমি বলতে পারবো না, কারণ প্রাচীন মিশরের কোনো কথা জানবার আগ্রহ আমার কোনোদিনই হয়নি। তবে এইটুকু আমি জানি, বাবা মিশরে গিয়ে বাস করেছিলেন সুদীর্ঘ 6 বছর। তারপর তার স্বাস্থ্য ভেঙে এবং দুরারোগ্য ব্যাধি নিয়ে তিনি ফিরে আসেন আবার কলকাতায়। আসবার সময় তিনি যেসব জিনিস সঙ্গে করে এনেছিলেন তার সম্পূর্ণ তালিকা দেওয়া আমার পক্ষে অসম্ভব। বিভীষণ সব দেবদেবীর মূর্তি, সুরক্ষিত কিন্তু বিভৎস ও হাজার হাজার বছরের পুরনো মানুষের মৃতদেহ, এমনই আরো অনেক কিছু। অধিকাংশ জিনিস দেখলেই আমার মন হয়ে উঠত বিদ্রোহী। তাই বাবার মৃত্যুর পরে সেগুলোকে আমি একটা ঘরের ভেতরে পুরো গুদামজাত করে রেখেছি। সেগুলোকে ফেলে দিতে পারলে আমি হতাম বেশি খুশি, কিন্তু বাবার নিতান্ত আদরের জিনিস বলেই নিজের খুশি মতো কাজ করতে পারিনি। বাবার একটা পুস্তকাগারও ছিল, এবং তার অধিকাংশ পুস্তকই হচ্ছে শিল্প সম্পর্কীয়। বইগুলি আমি আবর্জনার মতো সরিয়ে ফেলিনি, কারণ আমার নিজেরও বই পড়ার নেশা আছে। তাই সেগুলোকে আমার নিজেরই পুস্তকাগারে সাজিয়ে রেখে দিয়েছি। কিন্তু মাঝে মাঝে সেসব বইয়ের পাতা উল্টাই মাত্র। মিশরের ভুতুরে দেবদেবী, শুকনো মরা ও শিল্পকলা প্রভৃতি কোনোদিনই আমাকে আকর্ষণ করতে পারেনি। ব্যাধি আক্রমণ করেছিল বাবার হৃদযন্ত্রকে। মিশর থেকে ফিরে শেষ পর্যন্ত তিনি একরকম শয্যার উপরেই বাস করে গিয়েছিলেন। যখন কিঞ্চিত সুস্থ থাকতেন তখনও মিশর সম্পর্কীয় পুস্তকাদি নিয়ে নাড়াচাড়া করা ছাড়া আর কিছুই করতে পারতেন না। এইভাবে প্রায় পঙ্গু অবস্থায় দীর্ঘ 4 বছর কাটিয়ে বাবার অবস্থা হয়ে উঠল একেবারে শোচনীয়। ডাক্তাররা তাকে জবাব দিয়ে দিলেন এবং বলে গেলেন যে কোনো দিন যে কোনো মুহূর্তে তার মৃত্যু হবে।
তাই হলো। গভীর রাত্রে একদিন বিছানায় শুয়ে ঘুমিয়ে আছে, হঠাৎ স্ত্রী আমার ঘুম ভাঙিয়ে জানিয়ে দিলেন যে বাবার অবস্থা অত্যন্ত খারাপ, বারবার আমার নাম ধরে ডাকাডাকি করছেন। তাড়াতাড়ি তার বিছানার পাশে গিয়ে যখন দাঁড়ালাম, তখন তিনি কথা বলবার শক্তি প্রায় হারিয়ে ফেলেছেন। তবু সেই অবস্থায় তিনি প্রাণপণ চেষ্টা করে হাঁপাতে হাঁপাতে অতি কষ্টে বললেন, বাবা, আমার বিছানায় এই যে মিশরের ইতিহাস খানি রয়েছে, এখানি তুমি পরম যত্নে খুব সাবধানে রেখে দিও। আচ্ছা আচ্ছা। এর মধ্যে আছে কুবের ভান্ডারের চাবি। দেখো, এ বই কখনো যেন হাত ছাড়া করো না। হ্যাঁ, ঠিক আছে বাবা, ঠিক আছে। এই হচ্ছে বাবার শেষ কথা। আর মিনিট খানেক পরেই তিনি অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেন। তারপর 2 বছর কেটে গেছে। আজ আমি ঠিক দরিদ্র না হলেও নিজেকে ধনী বলেও মনে করতে পারি না, কারণ অর্থাভাবে মাঝে মাঝেই বড়ই কষ্ট পাই। প্রপিতামহের, পিতামহের ও পিতার বহু ব্যয়সাধ্য খেয়াল চরিতার্থ করতে করতে শ্রান্ত ও বিরক্ত হয়ে আমাদের কুললক্ষ্মী আজ হয়তো বাড়ির বাইরেই পা বাড়িয়ে দাঁড়িয়েছেন। যখন বড়ই অর্থকষ্টে পড়ি, তখন বাবার শেষ কথাগুলো স্মরণ করে প্রাচীন মিশরের সেই ইতিহাসখানি নিয়ে নাড়াচাড়া করি। তার মধ্যে আছে নাকি কুবের ভান্ডারের চাবি। আমার চোখ তাকে আবিষ্কার করতে পারেনি। ইতিহাসের গ্রন্থখানি হচ্ছে প্রকাণ্ড, তার পৃষ্ঠা সংখ্যা প্রায় 1000। আমি বারবার তার প্রত্যেক পাতাখানি উল্টে পাল্টে দেখেছি, এমনকি বইখানি পাঠও করেছি বারংবার। কিন্তু সে হচ্ছে একখানি অতি সাধারণ ইতিহাস। কুবেরের ভান্ডারের সঙ্গে তার কোনো রকম সম্পর্ক আছে বলে সন্দেহ করবার কোনো উপায় নেই। কেবল তার স্থানে স্থানে মুদ্রিত মানচিত্রের মধ্যে মাঝে মাঝে দেখা যায় হাতে টানা লাল কালির রেখা। সম্ভবত এই রেখাগুলো টেনেছিলেন আমার বাবাই, কিন্তু রেখাগুলোর ভেতর থেকেও আমি কোনো অর্থের সন্ধান পাইনি। শেষটা স্থির করলাম, মৃত্যুকালে বাবার রুগ্ন মস্তিষ্ক বোধহয় বিকৃত হয়ে গেছিল, এবং তিনি আমার কাছে যে কথাগুলো উচ্চারণ করেছিলেন তা ব্যাধির প্রলাপ ছাড়া আর কিচ্ছু নয়। তবু মনে কেমন খটকা লেগে রইল। অবহেলা না করে বইটিকে তুলে রাখলাম আমার আলমারির ভেতরে। এতক্ষণ ধরে আমি খালি গোড়ার কথাই বললাম, কিন্তু এইবারে যা বলবো তা হচ্ছে আমার আসল বক্তব্য। জয়ন্তবাবু, এখন থেকে আমার প্রত্যেক কথাই আপনি মন দিয়ে শুনলে আমি অত্যন্ত বাধিত হব আর কি। পরশুদিন বিকেলে আমার পাঠাগারে বসে আছি, হঠাৎ বেয়ারা এসে খবর দিলে একজন বিদেশি লোক আমার সঙ্গে দেখা করতে চায়। আমি তাকে ডেকে আনতে বললাম। যে লোকটি ঘরের ভেতর প্রবেশ করলো তার দেহ যেমন লম্বা তেমনি চওড়া। তার বয়স হয়তো 50-এর কম নয়, কিন্তু তাকে দেখলেই বুঝতে দেরি হয় না যে এখনো লোকটির দেহে আছে মানে অসাধারণ পাশবিক শক্তি। তার পরনে খুব দামি ইংরেজি পোশাক, রঙও সাহেবদেরই মতন সাদা। কেবল তার মাথার লাল ফেজ টুপিটা দেখলেই বোঝা যায় সে ইউরোপীয় নয়, ভারতের বাইরেকার কোনো দেশের মুসলমান। আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। তাই দেখে একটু হেসে ইংরেজিতে বললে, আপনি বোধহয় আমার মতো মূর্তিকে এইখানে দেখবার আশা করেননি, কিন্তু আপনার নাম জিজ্ঞাসা করতে পারি কি? হরিহর মজুমদার। আই সি। আপনি কি মিস্টার হরে কৃষ্ণ মজুমদারের কেউ হন? হ্যাঁ, আমি তার একমাত্র পুত্র। ও, আপনি মিস্টার মজুমদারের পুত্র? বড়ই আনন্দিত হলাম। আমি আপনার বাবার সঙ্গে দেখা করতে এসেছি। মিস্টার মজুমদার হচ্ছেন আমার অতি প্রিয় পুরনো বন্ধু। অনুগ্রহ করে একবার কি তাকে জানাবেন যে ফুয়াদ পাশা এসেছে তার সঙ্গে দেখা করতে? না, আমার বাবা আর ইহলোকে বর্তমান নেই। বর্তমান নেই? বলেন কি?
ফুয়াদ হতাশভাবে একখানা চেয়ারের উপর বসে পড়ল। আমি বললাম, আজ 2 বছর হলো বুকের অসুখে আমার বাবা মারা পড়েছেন। ফুয়াদ খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল, তারপর ধীরে ধীরে বলল, ইজিপ্ট থেকে আমি এসেছি ভারতবর্ষে ভ্রমণ করতে। কলকাতায় আমার আসবার কথা ছিল না, তবু যে এখানে এসেছি তার একমাত্র কারণ হচ্ছে মিস্টার মজুমদারের বন্ধুত্বের আকর্ষণ। কিন্তু এখন দেখছি আমার কলকাতায় আসাটা একেবারেই ব্যর্থ হলো। ফুয়াদ বাবার পুরনো বন্ধু শুনে তার দিকে আমার মন যে আকৃষ্ট হলো সেটার বলাই বাহুল্য। তার সঙ্গে বাবার কথা নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম এবং তার মুখ থেকে শুনলাম বাবার মিশর অভিযানের নানা কাহিনী। অতীত মিশর সম্বন্ধে বাবার গভীর জ্ঞানের কথা নিয়েও আমার কাছে সে অনেক প্রশংসা করল। কথা বলতে বলতে হঠাৎ তার চোখ আমার একটা আলমারির উপরে গিয়ে পড়ে কিছুক্ষণ স্থির হয়ে রইল। তারপর সে আমার দিকে ফিরে ধীরে ধীরে বলল, ওই বইখানা দেখছি মিশরের ইতিহাস। ওই রকম বই পড়বার আগ্রহ আপনার আছে নাকি? আমার নিজের বিশেষ কোনো আগ্রহ নেই, ওখানা আমার স্বর্গীয় পিতৃদেবের। বইখানা কি আমি একবার দেখতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি উঠে দাঁড়িয়ে আলমারি খুলে বইখানা বার করে ফুয়াদের দিকে এগিয়ে দিলাম। ফুয়াদ প্রায় 15 মিনিট ধরে বইখানার পাতার পর পাতা উল্টাতে লাগলো, তারপর মুখ তুলে বলল, মিস্টার মজুমদার, আমি আপনার বাবার মতো পুরাতত্ত্ববিদ নই বটে, কিন্তু স্বদেশের ইতিহাস পড়তে বড়ই ভালোবাসি। এই বইখানি এখন দুর্লভ, বাজারে সহজে কেনার জন্য মেলে না। যখন বলছেন মিশর সম্বন্ধে আপনার বিশেষ কোনো আগ্রহ নেই, তখন কি এই বইখানা অনুগ্রহ করে আমাকে দান করবেন? অবশ্য আপনি যদি কিছু মনে না করেন তাহলে অতিরিক্ত মূল্য দিয়েও আমি এখানে কিনতে রাজি আছি। দেখুন, মৃত্যুশয্যায় বাবা ওখানে নিজের হাতে আমাকে উপহার দিয়ে গেছেন। ওর প্রতি আমার বিশেষ একটু মমতা আছে, কাজেই ও বইখানি পৈতৃক সম্পত্তির মতনই আমি নিজের কাছে রক্ষা করতে চাই। কেতাবের যে দাম, আমি তার চেয়েও 10 গুণ বেশি মূল্য দিতে প্রস্তুত। বলেন তো, তার চেয়েও বেশি দিতে পারি। তবুও কি আপনি আমার কথা রাখবেন না? আমাকে আর অনুরোধ করে লজ্জা দেবেন না। দেখুন, ও বইখানি আমার পিতার শ্রেয়, দান। 100 গন্ডা বেশি দাম দিলেও ওখানে বিক্রি করা আমার পক্ষে অসম্ভব। আশা করি আমার মন বুঝে আপনি আমাকে ক্ষমা করবেন। ওয়াদ কোনো জবাব দিলে না, গম্ভীরভাবে বসে বইখানি নিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করল। তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, মিস্টার মজুমদার, আবার বইখানি কিনতে চেয়ে আমি আর আপনার সেন্টিমেন্টে আঘাত দেব না। আজ তাহলে আসি, বিদায়। বলেই সে ঘর থেকে বেরিয়ে গেল। মিশরের এই ইতিহাসখানের উপরে ফুয়াদ পাশার অতিরিক্ত আগ্রহ দেখে আমার কৌতূহল আবার জেগে উঠল। বারবার মনে পড়তে লাগলো মৃত্যুশয্যায় পিতৃদেবের সেই উক্তি, এই বইখানি অতি সাবধানে রক্ষা করো, এর মধ্যে আছে কুবের ভাণ্ডারের চাবি। ফুয়াদ কি সেই দুর্লভ চাবির সন্ধানে সুদূর মিশর থেকে কলকাতায় এসে হাজির হয়েছে? সে কি পুস্তকের গুপ্ত কথা কোনোভাবে আবিষ্কার করতে পেরেছে? নইলে এই পুস্তকের জন্য সে যে কোনো মূল্য দিতে রাজি হলো কেন? পুস্তকখানি কি সত্যিই দুর্লভ? জানতে হলো। টেবিলের উপরেই ছিল আমার টেলিফোন। তৎক্ষণাৎ কলকাতার এক বিখ্যাত ইংরেজ প্রকাশককে ফোনে ডাকলাম। তাকে ইতিহাসের ও তার গ্রন্থাগারের নাম জানিয়ে জিজ্ঞাসা করলাম, বাজারে এই বইখানি কি কিনতে পাওয়া যায়? উত্তরে জানলাম তার ঘরেই এই ইতিহাসের 10 খানি কপি বিক্রয়ের জন্য মজুত আছে। তাহলে তো বইখানি দুষ্প্রাপ্য নয়। হয় ফুয়াদ এ খবর রাখে না, নয় সে মিথ্যে কথা বলছে। বইখানি ভালো করে আবার পরীক্ষা করবার জন্য সঙ্গে নিয়ে ওপরে উঠলাম। সে রাত্রে খাওয়ার পর না শুয়ে বইখানিকে নিয়ে আবার পড়তে লাগলাম। কিন্তু প্রায় শেষ রাত পর্যন্ত অনেক মাথা খাটিয়ে এবং অনেক চেষ্টা করেও নতুন কোনো তথ্যই আবিষ্কার করতে পারলাম না। শেষটা ক্লান্ত বিরক্ত হয়ে বইখানাকে টেবিলের ওপর ফেলে রেখেই শুয়ে পড়লাম। কাল রাতেও আরেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু কি যে এই পুস্তকের গুপ্ত কথা তা রয়ে গেল যে তিমিরে সেই তিমিরেই। উল্টে আমার ধারণা হলো এই বইয়ের মধ্যে কোনো গুপ্ত রহস্যই নেই। হয়তো ফুয়াদের দেশে বইখানি পাওয়া যায় না, তাই এখানে লাভ করবার জন্য তার মনে এমন লোভের উদয় হয়েছে।
মিশরের ইতিহাস নিয়ে আর মাথা না ঘামিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম আমি জানি না, কিন্তু ঘুম ভেঙে গেল হঠাৎ। আমার ঘুম অত্যন্ত সজাগ, বুঝলেন। বাড়ির কোথাও একটু শব্দ হলেই তখনই আমি জেগে উঠি। বিছানার উপর উঠে বসে ভাবতে লাগলাম, কেন আমার ঘুম ভাঙল, ব্যাপারটা কি? বাড়িতে চোট্টর আসেনি তো? শয্যা ছেড়ে দরজা খুলে ওই বাইরের বারান্দায় এসে দাঁড়ালাম। তারপর মুখ নামিয়ে তাকালাম নিচের দিকে। আমার উঠোনের এক প্রান্তে ছিল পাঠাগার। নিচের দিকে তাকিয়ে দেখতে পেলাম দীর্ঘ একটা আলোক রেখা উঠোনের উপরে এসে পড়েছে। বুঝতে দেরি লাগলো না যে নিশ্চয়ই কেউ আমার পাঠাগারে ঢুকে আলো জ্বেলে দিয়েছে। আর এই আলোক রেখাটা আসছে পাঠাগারের খোলা দরজার ভেতর দিয়ে। ঢং 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 করে বাজলো রাত 3টে। এত রাত্রে আমার পাঠাগারের ভেতর ঢুকলো কে? চোর! পাঠাগারে চোর! ঘরের কোণ থেকে মোটা একগাছা লাঠি টেনে নিয়ে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। কিন্তু একতলায় নেমে সবিস্ময়ে দেখলাম উঠোনের উপর থেকে আলোক রেখা অদৃশ্য হয়ে গেছে। পাঠাগার অন্ধকার। চোরেরা তাহলে আমার সাড়া পেয়ে গেছে। উঠোনের আলোর সুইচ ছিল অন্যদিকে। পাছে অন্ধকারে কেউ আমাকে আক্রমণ করে, সেই ভয়ে লাঠিগাছা বাগিয়ে ধরে আমি আলোর সুইচের দিকে এগিয়ে গেলাম পরম সাবধানে। উঠোনের আলো জ্বাললাম, কোনো দিকে কেউ নেই। কিন্তু তারপর তাড়াতাড়ি পাঠাগারের কাছে এসে দেখি ঘরের দরজা খোলা। তাহলে নিশ্চয়ই এখানে কেউ এসেছিল। পাঠাগারে ঢুকে আবার আলো জ্বালালাম। ঘরের চারদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলাম, কিন্তু এখানে চোরের আবির্ভাবের কোনো লক্ষণই নজরে পড়ল না। যেখানকার যা জিনিস সমস্তই ঠিক আছে। বুঝলাম আমার সারা পেয়ে চোর সরে পড়েছে, তাড়াতাড়িতে কিছু নিয়ে যেতে পারেনি। তারপর পাঠাগারের দরজার তালাটা পরীক্ষা করে দেখলাম তালা ভাঙা। তাহলে এই তালা ভাঙার শব্দে আমার ঘুম ভেঙে গেছে। কিন্তু চোর কোন দিক দিয়ে এসেছে আর কোন দিক দিয়েই বা পালিয়েছে? সদরের কাছে এসে দেখি দরজা ভেতর থেকেই বন্ধ করা রয়েছে। চারিদিকে আরো খানিকক্ষণ মিথ্যে খোঁজাখুঁজি করে শেষটা হতভম্বের মতো আবার উপরে এসে উঠলাম। শোবার ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে আলোটা নিভিয়ে দিতে যাচ্ছি, এমন সময়ে হঠাৎ টেবিলের দিকে তাকিয়ে দেখি ওই টেবিলের উপর ছিল মিশরের সেই ইতিহাস। কিন্তু বইখানা এখন আর টেবিলের উপরে নেই। বুকটা ধড়াস করে উঠল। প্রথমে ভাবলাম হয়তো তন্দ্রার ঘরে বইখানা তুলে আমি অন্য কোথাও রেখে ঘুমিয়ে পড়েছি। পাগলের মতো ঘরের এখানে ওখানে সেখানে, এমনকি যেসব জায়গায় আমার পক্ষে বইখানা রেখে দেওয়া অসম্ভব সেই সব স্থানেও খুঁজতে বাকি রাখলাম না। কিন্তু কোথাও নেই মিশরের সেই ইতিহাস। তবে কি আমি যখন উঠোনের আলো জ্বালবার জন্য অন্যদিকে গিয়েছিলাম তখন সেই ফাঁকে অন্ধকারে চোর এসে উঠেছে বাড়ির উপরে? কিন্তু উপর থেকে আবার নিচে নামলো কোন পথে? সে বাড়ির ছাদে লুকিয়ে নেই তো? না, কোথাও নেই। টর্চ ও লাঠি হাতে করে বেগে ছাদের উপরে গিয়ে উঠলাম, কিন্তু সেখানেও কেউ নেই। তারপর এদিক ওদিকে আলো ফেলে হঠাৎ একদিকে তাকিয়ে দেখতে পেলাম ছাদের উপর থেকে বাইরে নেমে গেছে দীর্ঘ এক দড়ির সিঁড়ি। চোর তাহলে এই পথ দিয়ে অদৃশ্য হয়েছে। কিন্তু এ কি আশ্চর্য কাণ্ড! গৃহস্থের সঙ্গে চোরেদের সম্পর্ক চিরদিনই ঘনিষ্ঠ। এমন বাড়ি বোধহয় নেই যেখানে হয়নি চোরের আবির্ভাব। চোর আসে চুরি করতে, আর সে চুরি করে এমন সব দ্রব্য যার বাজার দর আছে। আর আমার বাড়িতে এই চোর এসেছে কি চুরি করতে? একখানা সাধারণ বই, এবং সে বইও হচ্ছে যে শ্রেণীর কোনো বিশেষজ্ঞ পণ্ডিত ছাড়া আর কেউ যা উল্টে দেখতেও চাইবে না। আবার বাবার সাবধান বাণী স্মরণ হলো। সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম এ কোনো সাধারণ চোরের কাজ নয়। এ চোর আমার বাড়িতে এসেছে কেবলমাত্র ওই বইখানি হস্তগত করার জন্যে। তারপরে হঠাৎ মনে পড়ল ফুয়াদ পাশার কথা। এই বইখানি সে যে কোনো মূল্যে ক্রয় করতে প্রস্তুত ছিল। এখানে পাওয়ার জন্য তার লোভ ছিল অত্যধিক। তবে কি ফুয়াদি নিজে এসে কিংবা কোনো লোক লাগিয়ে বইখানিকে আমার বাড়ি থেকে সরিয়ে ফেলেছে? হায় হায়, তবে কি আমি হাতে পেয়েও হারিয়ে ফেললাম এই অজানা কুবের ভাণ্ডারের চাবি?
ব্যাপারটা যতই তলিয়ে ভাবতে লাগলাম, আমার মনে এই বিশ্বাস ততই প্রবল হয়ে উঠতে লাগলো যে ফুয়াদ ছাড়া আর কেউই এই চুরির জন্য দায়ী নয়। আমি যে গুপ্ত কথা এত চেষ্টা তো আবিষ্কার করতে পারিনি, ফুয়াদ হয়তো তার রহস্য সম্পূর্ণরূপেই জানে। কিন্তু সেই রহস্যের চাবি ছিল আমার কাছে, যার অভাবে এতদিন সে কিছুই করতে পারেনি। আমার জিম্মা থেকে চাবিটা গেছে আজ তারই জিম্মায়। এই সব ভাবতে ভাবতে ভোর হয়ে গেল, তবু আমার চিন্তা সাগরে কোনোই কুল কিনারা পেলাম না। জয়ন্তবাবু, তারপর আপনার কথা মনে পড়ল হঠাৎ। বহু লোকের মুখে অনেকদিন থেকে শুনে আসছি অপরাধীদের জব্দ করার ক্ষেত্রে আপনার শক্তি নাকি ঐন্দ্রজালিকের মতন। তাই পাগলের মতন ছুটতে ছুটতে আপনার কাছে এসে পড়েছি। এখন আমার ভার আপনাকে গ্রহণ করতেই হবে। দেখুন, আপনি না বললেও কিন্তু আমি কিছুতেই আপনাকে ছাড়ব না। এই পর্যন্ত বলে চুপ করল হরিহর। জয়ন্ত খানিকক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে বলল, হরিহর বাবু, আপনার কাহিনী শুনলাম। ঘটনাটা রহস্যময় বটে, আর রহস্য আমি ভালোবাসি। কিন্তু এই চুরির মধ্যে কোনো রহস্য নেই। যা কিছু রহস্য আছে সেই প্রাচীন মিশরের ইতিহাস বইয়ের মধ্যে। এ চোরকে বোধহয় আমি খুব শীঘ্রই ধরে দিতে পারবো। কিন্তু সেখানেই আপনি যদি এই নাটকের উপর জবনিকা পাত করতে চান, তাহলে আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত নই। না না না, আপনি আমাকে কি করতে বলেন? হ্যাঁ, আপনি যা বলেন আমি তাই করতে রাজি আছি। আপনি মিশরে যেতে রাজি? কোথায়? মিশরে? হ্যাঁ হ্যাঁ, মিশরে। আমি বেশ বুঝতে পারছি ওই ইতিহাস বইয়ের ভেতরে রহস্যের চাবিকাঠি থাকলেও আসল কুবের ভান্ডার রয়েছে মিশরের কোন স্থানে। আমি যদি বইখানি উদ্ধার করতে পারি, তবে চাবিটিকে খুঁজে বার করতে পারবো বলে আমার মনে হচ্ছে। কিন্তু কেবল সেই চাবি নিয়েই আমি খুশি হতে পারবো না। কোন দেশের কোন ভান্ডারের কোন তালা লাগে সেই চাবিকাঠিতে, সেটা না দেখে আমি কিছুতেই ছাড়ব না। হয়তো আমাদের আজকেই যেতে হবে মিশরের দিকে। পারবেন আপনি আমাদের সঙ্গে যাত্রা করতে? হরিহর কিছুক্ষণ নীরব হয়ে ভাবতে লাগল, তারপর বলল, যদি কুবের ভান্ডারের সন্ধান পাই, তাহলে আপনার সঙ্গে আমি সাহারা মরুভূমিতেও যেতে রাজি আছি। তা আজকেই? হ্যাঁ, আজকেই। জয়ন্ত কয়েক মিনিট স্তব্ধ হয়ে বসে রইল। তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, হয়েছে হয়েছে। হরিহর বাবু, আপনি মানিকের সঙ্গে বসে খানিকক্ষণ এখানে গল্পগুজব করুন। আমি ফিরে না আসা পর্যন্ত এখান থেকে নড়বেন না। মানিক, ড্রয়ার থেকে আমার মানিব্যাগটা বের করে দাও তো। তারপর মধুকে বলে এসো সে যেন ড্রাইভারকে আমার গাড়িখানা এখনই বার করতে বলে। ততক্ষণে আমি জামা কাপড়গুলো পরে নি। আমি আমার কর্তব্য স্থির করে ফেলেছি। ঘণ্টা দুই পরে জয়ন্ত আবার ফিরে এলো, নিজের রূপোর নস্যদানি থেকে ঘন ঘন নস্যি নিতে নিতে। মানিক বুঝল শুভ লক্ষণ। সে জানে খুব খুশি না হলে ও নস্যি নেয় না। সে হাসি মুখে বলল, শিকারী, তোমার শিকার ধরতে পেরেছ নাকি? শিকার ধরিনি বন্ধু, তবে শিকারের গন্ধ আমি পেয়েছি বটে। একটু ব্যাখ্যা করে বললে বুঝতে পারি। হরিহর বাবু, আমি যা ভেবেছি ঠিক তাই। এ বইখানি এতদিন আপনার কাছেই পড়েছিল, এর জন্য কারুর কোনো মাথা ব্যথাই হয়নি। কিন্তু আপনার বাড়িতে যে মিশরবাসী ফুয়াদ পাশার আবির্ভাব, অমনি প্রাচীন মিশরের ইতিহাস গেল উড়ে। সুতরাং এ চুরি যে ফুয়াদ কিংবা তার নিযুক্ত কোনো চরের কীর্তি, সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। চোর সম্বন্ধে যখন নিশ্চিত হলাম, তখন আমি চোরের মনোভাবটা আন্দাজ করতে চেষ্টা করলাম। সে সুদূর মিশর থেকে নদী সাগর পেরিয়ে বাংলার রাজধানী পর্যন্ত ছুটে এসেছে কেবলমাত্র এই বইখানির লোভে। সুতরাং ইষ্টসিদ্ধি করেই সে যে আবার স্বদেশের দিকে ধাবমান হবে, এটাই খুব সহজ আর স্বাভাবিক কথা। আর সে যে আজকে প্রথম সুযোগেই কলকাতা ছেড়ে পালাবার চেষ্টা করবে, এ বিষয়েও যুক্তির অভাব নেই। ফুয়াদ যে নির্বোধ নয়, এটুকু আমাদের অনুমান করে নেওয়া উচিত। সে জানে যে চুরি হবার সঙ্গে সঙ্গেই আপনি পুলিশে খবর দেবেন। সে হচ্ছে বিদেশি লোক, তার পক্ষে এই অজানা শহরে লুকিয়ে থাকা সম্ভব নয়। পুলিশের সতর্ক দৃষ্টি তার মতন বিদেশিকে খুব সহজেই আবিষ্কার করে ফেলবে। এমন ক্ষেত্রে লুপ্ত রত্নোদ্ধার করে প্রথম সুযোগেই এই বিপজ্জনক নগরকে ত্যাগ করে সে আবার লম্বা দিতে চাইবে।
এইটুকু হিসাব করেই এখনই আমি কোথায় গিয়েছিলাম জানেন? হাওড়া স্টেশনে। অন্য লোকের পালাবার জন্য এখানে অন্যান্য পথ খোলা আছে বটে, কিন্তু ফুয়াদ হচ্ছে মিশরের বাসিন্দা। প্রথমেই সে পালাবার চেষ্টা করবে বোম্বাইয়ের দিকে, তারপর সেখান থেকে উঠবে গিয়ে স্বদেশগামী কোনো জাহাজে। তাই আমি হাওড়া স্টেশনে যথাস্থানে গিয়ে খোঁজ নিলাম যে বোম্বাইয়ের ট্রেনে ফুয়াদ পাশা নামে কোনো যাত্রী নিজের জন্য বার্থ রিজার্ভ করেছে কিনা। আমার অনুমান ব্যর্থ হয়নি হরিহরবাবু। অনুসন্ধানের ফলে জানা গেল আজই সন্ধ্যায় ফুয়াদ পাশা নামে জনৈক ব্যক্তি বম্বে মেলের 2য় শ্রেণীর এক কামরায় উঠে বোম্বাইয়ের দিকে যাত্রা করবে। তা তুমি সফল হয়েছ শুনে সুখী হলাম, কিন্তু ফুয়াদ যদি কোনো বার্থ রিজার্ভ না করত? তাহলে হরিহরবাবুকে সঙ্গে নিয়ে সন্ধ্যার সময় আমরা যেতাম হাওড়া স্টেশনে, দেখতাম ফুয়াদ বম্বে মেলে আরোহণ করে কিনা। এখন তুমি কি করতে চাও জয়ন্ত? আজ সন্ধ্যায় বোম্বাই যাত্রা করতে চাই। অন্য কামরায় আমিও 3টে বার্থ রিজার্ভ করে রেখেছি। তারপর ফুয়াদের সঙ্গে আমরাও চাপবো মিশরগামী জাহাজে। এইটুকু সময়ের মধ্যে আমরা প্রস্তুত হতে পারবো? এইটুকু সময়? পলাশির ক্ষেত্রে বাংলা, বিহার, উড়িষ্যা জয় করতে ক্লাইভের কতটুকু সময় লেগেছিল? কতটুকু সময় লেগেছিল ওয়াটারলুর ক্ষেত্রে দিগ্বিজয়ী নেপোলিয়নের জীবনব্যাপী স্বপ্ন ছুটে যেতে? যথেষ্ট সময় আছে মানিক, আমাদের হাতে যথেষ্ট সময় আছে। জড়তা ত্যাগ করো, উঠে দাঁড়াও, প্রস্তুত হও। হরিহরবাবু, আপনি বাড়ি গিয়ে চটপট তৈরি হয়ে নিন। কিন্তু আবার কিন্তু কিসের? আপনি বলছেন আমরাও ফুয়াদের সহযাত্রী? হ্যাঁ, কিন্তু ফুয়াদ তো আমাকে চেনে। দেখুন, আমাকে দেখলেই তো তার সন্দেহ হবে। আত্মরক্ষার জন্য সে যদি চোরাই মাল নষ্ট করে ফেলে, তাহলে কি হবে জয়ন্তবাবু? আপনার বুদ্ধি আছে দেখে আমি সুখী হলাম, কিন্তু ভুলে যাচ্ছেন কেন আমারও বুদ্ধির ভাঁড়ে মা ভবানী কি বর্তমান নেই? ও কথা আমিও ভেবে দেখেছি, আর একটা উপায়ও স্থির করে রেখেছি। কি উপায়? আপনি ছদ্মবেশ ধারণ করবেন। ছদ্মবেশ? ফুয়াদ আপনাকে মাত্র একদিন কিছুক্ষণের জন্য দেখবার সুযোগ পেয়েছে। এটা তো জানেন, এক দেশের লোক আরেক দেশের লোকের মুখ একবার মাত্র দেখে ভালো করে মনে রাখতে পারে না। তার উপরে আপনি পরবেন সাহেবী পোশাক, আপনার চোখে থাকবে রঙিন চশমা, কামিয়ে ফেলবেন আপনার ওই গোঁপ আর ফ্রেঞ্চ কাট দাড়ি। তারপর ফুয়াদের সাধ্য কি যে আপনাকে আবার চিনতে পারবে? বুঝেছ মানিক? আমরাও আর বাঙালি থাকবো না, আমি হব সীমান্তের পাঠান, আর তুমি হবে বোম্বাইবাসী কোনো ভদ্রলোক। হরিহরবাবু কি বলেন, এ বন্দোবস্ত কি মন্দ? বন্দোবস্ত মন্দ নয়, একদমই মন্দ নয়। অনেকটা শোনাচ্ছে বুঝলেন, ওই ডিটেকটিভ উপন্যাসের মতন। কিন্তু এটাই আমার মাথায় আসছে না যে ফুয়াদের পেছনে পেছনে ছুটে আমরা কি করব। মানে ট্রেনে কি জাহাজে উঠে কিংবা মিশরে নেমে আমরা কি জোর করে তার কাছ থেকে ওই বইখানা একেবারে কেড়ে নেব? হরিহর বাবু, পালা শুরুর আগেই অতটা ভাবছেন কেন? আপনি যখন আমাকে অবলম্বন করেছেন তখন মাথা খাটানোর ভারটা আপনি আমার উপরেই অর্পণ করুন না। মানিককে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন অবস্থা বুঝে ব্যবস্থা করতে পারি বলে আমার কিঞ্চিত খ্যাতিও আছে। আমি বুনো হাঁসের পেছনে ধাবিত হই না, এ বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন। কি করে নিশ্চিন্ত হই জয়ন্ত বাবু? আপনাদের চিন্তা নেই, কারণ আপনারা এইসব কাজেরই কাজই। কিন্তু আমি ব্যস্ত হয়ে উঠছি নিজের কথা ভেবে। বিদেশ বিভুঁইয়ে যদি কোনো গুরুতর বিপদে পড়ি তখন আমরা আপনাকে উদ্ধার করব। মা ভই হরিহর বাবু, সাহসের অভাব হলেই বিপদের ভয় বাড়ে, আর বিপদ এলেই বেড়ে ওঠে আমার শক্তি আর আমার বুদ্ধি। বেশ, কপালে যা আছে তাই হবে। দেখছি আপনাদের সঙ্গে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। জাহাজ ছুটে চলেছে নীল নদ ধৌত মিশর ভূমির দিকে, এবং তার ভেতরে যে বিচিত্র নাটকের গুপ্ত অভিনয় চলছে এবার আমরা তাই দেখবার চেষ্টা করব। এই জাহাজের মধ্যেই আশ্রয় নিয়েছে ফুয়াদ পাশা এবং তার সঙ্গে সঙ্গে জয়ন্ত, মানিক ও হরিহর। বলা বাহুল্য, ফুয়াদ ছাড়া বাকি তিনজনই ছদ্মবেশের সাহায্য গ্রহণ করেছে। জয়ন্ত এখন সীমান্তের পাঠান, এবং তার বৃহৎ দেহ পাঠানি পোশাকে দেখতে হয়েছে রীতিমতো জমকালো। সে বুক ফুলিয়ে জোরে জোরে পা ফেলে সিধে হয়ে হাঁটে, এবং তার দুই চোখে প্রকাশ পায় এমন তীব্র গর্বিত ও বন্য ভাব যে তাকে দেখলে লোকে পথ ছেড়ে দেয় সসম্ভ্রমে। সে যেন একাই 100, কারুর সঙ্গে মেশে না, কারুর সঙ্গে কথা বলে না,
তার সঙ্গে কথা বলতে সাহস করে না জাহাজের অন্যান্য আরোহীরাও। মানিক সেজেছে বোম্বাইয়ের এক সওদাগর এবং তার পোশাক পরিচ্ছদও ভূমিকারই অনুরূপ। জাহাজের সবাই জানে কোটিপতি হলেও সে খুবই মিশুকে, সকলের সঙ্গে যে আলাপ করতে চায়। তার মুখ সর্বদাই হাসি খুশি মাখা এবং হাতও খুব দরাজ। এরই মধ্যে সে জাহাজের অনেকগুলি যাত্রীর সঙ্গে আলাপ জমিয়ে তুলেছে এবং প্রতি সন্ধ্যাতেই 2-4 জন লোককে নিমন্ত্রণ করে রীতিমতো পেট ভরিয়ে না খাইয়ে ছাড়ে না। হরিহর বেচারি সাধাসিধে মানুষ, অভিনয় করতে তার বিলক্ষণ বাঁধে। তবু জয়ন্ত পাখি পড়ানোর মতন করে বারংবার তাকে যে শিক্ষা দিয়েছে সে কোনো রকমে তা পালন করে যায় এইমাত্র। সে অত্যন্ত লাজুক বলে জয়ন্ত তাকে যাত্রীদের সঙ্গে বেশি মেলামেশা করতে বারণ করেছে। তবু কারুর সঙ্গে মৌখিক আলাপ হয়েছে এবং কেউ জিজ্ঞাসাও করেছে তার সমুদ্র যাত্রার উদ্দেশ্য কি। সে সংক্ষেপে বলে, উদ্দেশ্য বিশেষ কিছুই নেই, নতুন নতুন দেশ দেখা ছাড়া। তাকে বিশেষ কোনো ছদ্মবেশও গ্রহণ করতে হয়নি, কিন্তু ইংরেজি পোশাক পরে চোখে রঙিন চশমা লাগিয়ে ও দাড়ি গোঁফ কামিয়ে তার চেহারা হয়েছে একেবারে অন্য কোনো লোকের মতন। পাছে ফুয়াদের মনে কোনো সন্দেহ জাগে, সেই ভয় জয়ন্ত আর এক সাবধানতা অবলম্বন করেছে। জাহাজের অন্যান্য যাত্রীরা জানে তারা কেউ কাউকে চেনে না এবং তারা প্রত্যেকেই আলাদা আলাদা কেবিনে বাসা বেঁধেছে। অনেক চেষ্টা করে জয়ন্ত যে কেবিনটি পেয়েছে সেটি ছিল ঠিক ফুয়াদের কেবিনের গাই। দুজনের কেবিনের মাঝখানে কেবল একটি কাঠের পাতলা দেওয়াল। ফুয়াদ তার সঙ্গে 2-1 আলাপ জমাবার চেষ্টা করেছিল, কিন্তু জয়ন্ত তাকে তেমন আমল দেয়নি। তার আকৃতি প্রকৃতির কঠোরতা দেখে ফুয়াদও এখন তার সঙ্গে কথা বলতে সাহস করে না। কিন্তু প্রায় 3 ছদ্মবেশী একসঙ্গে এসে মিশত গভীর রাত্রে জাহাজের কোনো গোপন আনাচে কানাচে। এই একসঙ্গে থাকাও বেশিক্ষণ স্থায়ী হতো না। মিনিট 4-5 পরামর্শ করেই তারা যে যার কেবিনে সরে পড়ত। এক রাত্রের কথা বলি। জয়ন্ত, মানিক ও হরিহর ডেকের ওপরে পরস্পরের কাছ থেকে দূরে দূরে চেয়ারে বসেছিল। রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গেই ডেকের ওপর থেকে একে একে কমতে লাগলো যাত্রীর সংখ্যা। আরও খানিক পরে দেখা গেল ওপরে জয়ন্ত, মানিক ও হরিহর ছাড়া কোনো লোকই নেই। জয়ন্ত আস্তে আস্তে শীষ দিল। এটা হলো সংকেত। এতক্ষণ মানিক ও হরিহর নিজের চেয়ারে ঘুমের ভান করার চেষ্টা করছিল। শীষ শোনার সঙ্গে সঙ্গেই ছুটে গেল তাদের সমস্ত জড়তা। তারা উঠে এসে জয়ন্তর দুপাশে আসন গ্রহণ করল। জয়ন্ত চুপি চুপি বলল, হরিহর বাবু, ফুয়াদের হাতে আমি বোধহয় আজ মিশরের সেই ইতিহাসখানি দেখতে পেয়েছি। কেমন করে? অতি সহজে। আমাদের দুজনের কেবিনের মাঝখানে আছে একটি মাত্র কাঠের পার্টিশন। ফুয়াদ যখন তার কেবিনে ছিল না, তখন সেই পার্টিশনের কাঠের উপরে আমি এমন একটি ছোট ছ্যাঁদা করেছি যার ভিতর দিয়ে একটি মাত্র চোখের সাহায্যে ফুয়াদের কেবিনের প্রায় সমস্তটাই দেখা যায়। পাছে রাতে আমার কেবিনের আলো সেই ছিদ্রপথে ফুয়াদের কেবিনে ঢুকে তাকে সন্দিগ্ধ করে তোলে, সেই ভয়ে অন্য সময়ে আমি একটি মোমের ছিপি দিয়ে ছিদ্রটি বন্ধ করে রেখেছি। কিন্তু ছিদ্রপথে আমার চোখ যখন যায় তার কামরায়, তখন আমার কামরায় আলো থাকে নেবানো। সুতরাং বুঝতেই পারছেন, ফুয়াদ নিজেকে নিরাপদ মনে করে নিশ্চিন্ত হয়ে আছে। পাওয়া যায় না মশাই, আপনি একেবারে বাহাদুর ব্যক্তি। অভিনন্দন পরে দেবেন, আগে সব শুনুন। আজ সন্ধ্যার সময় কি দেখেছি জানেন? কি দেখেছেন? সে তার সুটকেস খুলে বার করলে একখানা মোটা মস্ত বই। বইখানা লাল রঙের চামড়ায় বাঁধানো। তাহলে আপনি ঠিকই দেখেছেন, মিশরের সেই ইতিহাসখানার মলাটো লাল রঙের। তবে আর কোনো সন্দেহই নেই। ফুয়াদ বইখানা কোলের উপর রেখে পাতার পর পাতা উল্টাতে লাগলো, আর মাঝে মাঝে থেমে বইখানার দিকে তাকিয়ে কি যেন ভাবতে লাগলো। কেতাবের সমস্ত পাতা উল্টানো যখন শেষ হলো, তখন সে হতাশভাবে নিজের ভাষায় কি একটা অস্ফুট কথা উচ্চারণ করলো। তারপর উঠে বইখানা আবার সুটকেসের ভিতর পুরে কামরা থেকে বাইরে বেরিয়ে গেল। তার ভাবগতিক দেখে মনে হলো আপনার মতন সেও এখনো রহস্যের চাবিকাঠি খুঁজে পায়নি। শুনে কতটা আশ্বস্ত হলাম। আশ্বস্ত হওয়ার কোনো কারণই নেই। জয়ন্ত, আমার কি সন্দেহ হচ্ছে জানো? বলো।
হরিহরবাবুর মুখের কথা শুনেই মনে হয় তার পিতা হয়তো সমস্ত বক্তব্য বলে যেতে পারেননি। মৃত্যু এসে তার মুখ বন্ধ করে দিয়েছিল। আমার বিশ্বাস কুবের ভাণ্ডারের কোনো কোনো ইঙ্গিত ওই বইখানার ভেতরে থাকলেও তার চাবিকাঠি আছে অন্য কোথাও। হয়তো ওই বইখানা পেলেও আমাদের কোনো কাজেই লাগবে না। তবু বইখানাকে আমি উদ্ধার করবই। কেমন করে? চুরি করব। ফুয়াদ তোমাকে চুরির সুযোগ দেবে কেন? নিজের সুযোগ আমি নিজেই সৃষ্টি করব। শোনো মানিক, শোনো বোম্বাইবাসী সওদাগর, তুমি একটা কাজ করতে পারবে? পারবো কিনা জানি না, তবে চেষ্টা করে দেখতে পারি। শুনেছি এর মধ্যেই ফুয়াদের সঙ্গে তোমার অল্প বিস্তর পরিচয় হয়েছে। তা হয়েছে। ফুয়াদের আর যে কোনো দোষ থাক, সেও খুব মিশুকে লোক। ফুয়াদকে একদিন সন্ধ্যায় তুমি নিজের কেবিনে নিমন্ত্রণ করেছিলে না? হ্যাঁ। তুমি আসছে কাল সন্ধ্যাতেও ফুয়াদকে নিমন্ত্রণ করে ডিনার খাওয়াতে পারবে? সেটা আর এমন কি শক্ত কথা, কিন্তু আমি ফুয়াদকে নিমন্ত্রণ করলে তোমার কি উপকার হবে শুনি? সেই ফাঁকে আমি ফুয়াদের কেবিনের ভিতর ভ্রমণ করতে যাব। ফুয়াদ এত বোকা নয় যে নিজের কেবিনের দরজায় চাবি না লাগিয়ে ডিনার খেতে চলে আসবে। বন্ধু হে, তব বাক্যে ইচ্ছি মরিবারে। তুমি কি আমার গুণপনা জানো না? ইচ্ছা করলে আমি পালোয়ান হতে পারতাম, আবার একটি প্রথম শ্রেণীর চোরও হতে পারতাম। চুরিবিদ্যার সমস্ত পাঠই আমার মুখস্থ। আমি পকেট কাটতেও জানি, দেওয়াল বয়ে গৃহস্থের দুর্গম বাড়ির ভেতরে ঢুকতেও জানি, আবার যে কোনো তালা বা সিন্ধুক বা দেরাজ বন্ধ থাকলে খোলবার কৌশলও জানি। সমস্ত উপকরণ আমার সঙ্গেই আছে। চুরিবিদ্যার ভেতরের কথা না জানলে কেউ কখনো ভালো গোয়েন্দা হতে পারে না, বুঝেছো মূর্খ? আচ্ছা, বুঝেছি, আমার কথাটা মনে ছিল না। উত্তম, তাহলে এই কথাই রইল। আজ তবে আসর ভঙ্গ করা হোক। মানে বলছিলাম কি, কালকে আমায় কিছু করতে হবে না তো? আপনি? হ্যাঁ, কাল আপনি এক কাজ করতে পারেন। বাবারে, আমি আবার কি করব? এইখানে ডেক চেয়ারে শুয়ে কাল আপনি নৈশ বায়ু সেবন করতে করতে ঘুমিয়ে পড়বেন। কেমন, এটা পারবেন তো? ও হ্যাঁ, তা আমি খুব পারবো। নিদ্রা দেবীর সাধনায় আমি সিদ্ধি লাভ করেছি। দেবীর পরে আমি একটানা 24 ঘন্টা কাল ঘুমিয়ে কাটিয়ে দিতে পারি। কিছুই না খেয়ে? হ্যাঁ, না না, মানে খিদে পেলে খাওয়ার স্বপ্ন দেখেই আমি আত্মারাম লাভ করতে পারি। তাহলে তো আপনি মহাত্মা ব্যক্তি। বেশ, চলুন এখন। পরের দিন বোম্বাইয়ের সওদাগর বেশি মানিক নিজের কেবিনে যথাসময়ে একটি ছোটখাটো ভোজন সভার অনুষ্ঠান করল। সেখানে নিমন্ত্রণ রক্ষা করতে এলেন স্ত্রীর সঙ্গে একটি ফরাসি ভদ্রলোক, একজন পাঞ্জাবি মুসলমান এবং বলা বাহুল্য ফুয়াদ পাশা। নিমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে খানিকক্ষণ চলল তাস খেলা, তারপর হলো নানান দেশের গল্প, তারপরে ফরাসি ভদ্রলোকের স্ত্রী এবং ফুয়াদ পাশা গাইল নিজের নিজের ভাষায় একটি করে গান। তারপর আরম্ভ হলো পানাহার। আসর যখন ভাঙল, রাত তখন 11টা। নিমন্ত্রিত ব্যক্তিরা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে মানিক আস্তে আস্তে নিজের কেবিন থেকে বেরিয়ে ডেকের ওপরে গিয়ে দাঁড়ালো। দেখল কয়েকজন যাত্রী তখনও সেখানে বর্তমান, এবং এটাও লক্ষ্য করল এক জায়গায় হরিহরবাবু সত্যি সত্যি নাসিকা যন্ত্রের মন্ত্রধ্বনি দ্বারা নিদ্রাদেবীর সাধনায় একান্তভাবে নিযুক্ত আছেন। সে একধারে গিয়ে এখানে চেয়ার টেনে বসে পড়ল। খানিকক্ষণ পরে একমাত্র হরিহরবাবু ছাড়া আর সব যাত্রী একে একে ডেকের উপর থেকে অদৃশ্য হল। আরো মিনিট 10 গেল। হঠাৎ নাক ডাকা বন্ধ করে হরিহর মাথা তুলে একবার এদিকে একবার ওদিকে তাকালো। তারপর দুদিকে দুহাত ছড়িয়ে একটা মস্ত হাই তুলে উঠে মানিকের কাছে এসে দাঁড়ালো। মানিক বলল, কে, ঘুম ভাঙলো? আমি ঘুমোইনি। মানে? কিসের মানে জিজ্ঞাসা করছেন? না মানে, না ঘুমলেও মানুষের নাক ডাকে নাকি? ডাকে বই কি, অভিনয় করলেই ডাকে। অভিনয়? হ্যাঁ, অভিনয়। সঙ্গদোষে কি না হয়। আপনাদের সঙ্গে থেকে থেকে আমিও একটু একটু অভিনয় করতে শিখে গেছি বই কি। আসলে আমি জেগেই ছিলাম। সাধু হরিহরবাবু, সাধু। আপনার পদোন্নতি দেখে আশান্বিত হলাম। বেশি আশা না করাই ভালো। যতই চেষ্টা করি আমি ওই জয়ন্তবাবুর মতো কোনোদিনই চুরিবিদ্যা অভ্যেস করতে পারবো না। বাবা, এতক্ষণ ধরে বুক টিপ টিপ করছিল আমার মশাই।
খালি মনে হচ্ছিল চুরি করতে গিয়ে জয়ন্তবাবু এই বুঝি না ধরা পড়েন, এই বুঝি না কেউ দেখে ফেলে। কিন্তু জয়ন্ত কি আদৌ কাজ হাসিল করতে পেরেছে? এখনো তো তার দেখা নেই। তারা আরো প্রায় আধ ঘন্টা অপেক্ষা করলো, কিন্তু জয়ন্ত যে ডেকের উপরে উঁকি মারবে এমন কোনো লক্ষণই দেখা গেল না। জয়ন্তর অদর্শনে মানিক একটু চিন্তিত হলো। তারপর ধীরে ধীরে নিজের কেবিনের দিকে অগ্রসর হলো, সন্দেহ দোলায় দুলতে দুলতে। পরের দিন সকালে মানিক কেবিন থেকে বেরিয়ে এসে দেখল ডেকের ওপরে বেশ একটা গোলমালের সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি গোলমাল করছে ফুয়াদ পাশা। সে তার দীর্ঘ দুই বাহু তুলে ক্রুদ্ধ স্বরে চেঁচিয়ে বলছে, মাঝ সমুদ্রে চুরি যখন হয়েছে, চোর তখন এই জাহাজেই আছে। সব কামরা খানা তল্লাশি করো, এই চোরকে না ধরে আমি ছাড়বো না। মনে মনে পুলকিত হয়ে বাইরে বিকৃত ভাব দেখিয়ে ফুয়াদের কাছে গিয়ে মানিক জিজ্ঞাসা করল, কি হয়েছে স্যার? মানে ব্যাপারটা কি? গুরুতর ব্যাপার। কাল রাত্রে আমার কেবিনে চোর ঢুকেছিল। হ্যাঁ, চোর? কখন স্যার, কখন? তা আমি কি করে বলবো? আপনার ওখান থেকে ডিনার খেয়ে যখন ফিরে আসি, তখন আমার কেবিনের দরজা যেমন বন্ধ করে গিয়েছিলাম তেমনই বন্ধ ছিল। আজ সকালে উঠেও আমি দরজা ভিতর থেকেই খুলেছি, অথচ তারপরেই কেবিনের ভিতরটা ভালো করে তাকিয়ে দেখি আমার একটা সুটকেস একেবারে অদৃশ্য হয়ে গেছে। ওমা, ভারী আশ্চর্য চুরি তো। যতই আশ্চর্য হোক, এই চোরকে আমি কিছুতেই ছাড়বো না। সে তো আর পাখি নয় যে মাঝ সমুদ্রে ডানা মেলে আকাশে উড়ে যাবে। সেই জাহাজেই আছে। এখনই আমি খানা তল্লাশির ব্যবস্থা করছি। বলতে বলতে সে সশব্দে পা ফেলে জাহাজের কাপ্তেনের কাছে ছুটে গেল। মানিক ফিরে অন্যদিকে খানিক অগ্রসর হয়ে দেখল ডেকের রেলিং ধরে হরিহর আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। তার মুখ মড়ার মতন সাদা। মানিককে দেখেই সে কম্পিত স্বরে চুপি চুপি বলল, কি হবে মানিক বাবু? চুপ! হবে আবার কি? একেবারে ঢাকি শুদ্ধ ঢাক চুরি, মানে বই শুদ্ধ সুটকেস। এখনই খানা তল্লাশ শুরু হবে। একটা বড় সুটকেস জয়ন্তবাবু কোথায় লুকিয়ে রাখবেন? আরে কত করে গিলে ফেলতে পারবেন না তো? সে ভাবনা আপনাকে ভাবতে হবে না। বিরক্ত মুখে এই কথা বলে মানিক সেখান থেকে চলে গেল। হরিহর করুণ ভাবে নিজের মনেই বলল, জয়ন্তবাবু চুরি বিদ্যায় এমন ওস্তাদ জানলে আমি কি কখনো ওদের সঙ্গে আসতাম? এইবারে তার ওস্তাদি বেরিয়ে যাবে তো। তিনি গ্রেপ্তার হলে তার আসল পরিচয় প্রকাশ পাবে, সঙ্গে সঙ্গে আমিও হয়তো ধরা পড়ে যাব। হায়রে, কেন যে ওদের সঙ্গে এলাম আমি? সেই দিন গভীর রাত্রে জয়ন্ত ও মানিক ডেকের এক প্রান্তে দাঁড়িয়ে আছে। হরিহর ভয় সেদিন আর ডেকের উপরে মুখ বাড়ায়নি। মানিক জিজ্ঞাসা করল, এই জয়, তুমি সুটকেসটা সরিয়ে ফেললে কেন? হুয়াদকে ধোকা দেবার জন্যে। আমি তাকে জানতে দিতে চাই না যে এই চুরির আসল কারণ মিশরের ইতিহাস। আমার ইচ্ছা সে মনে করুক তার কেবিনে এসেছিল কোনো সাধারণ চোর, দামি জিনিসের লোভে নিয়ে গেছে তার সুটকেসটা। কিন্তু তোমার ঘরে যদি খানা তল্লাশ হয়? সুটকেস পাওয়া যাবে না। কেন? সমস্ত বামাল সমেত সুটকেসটা নিক্ষেপ করেছি ভারত সাগরের অতল গর্ভে। হ্যাঁ, সে কি মিশরের ইতিহাস খানাও? না, কেবল সেইখানাই আমার কাছে আছে। এখন শোনো মানিক, আপাতত বইখানা আমি তোমার কাছেই গচ্ছিত রাখতে চাই। কেন বলো দেখি? আমার বোধ হচ্ছে হুয়াদ আমাকেই সন্দেহ করেছে। কিসে বুঝলে? সে আমার আড়ি পাতবার ছিদ্রপথটি আবিষ্কার করে ফেলেছে। সে কি? কবে? আজই দুপুরবেলা চুপ করে শুয়ে ওপর পানে তাকিয়ে আছি, হঠাৎ আমার মুখের উপরে কি একটা ছোট্ট জিনিস এসে পড়ল। ভালো করে চেয়ে দেখি, পার্টিশনে যেখানে আমার ছিদ্রপথটি ছিল তার ভিতর দিয়ে বেরিয়ে পড়েছে একটা সরু লোহার শলাকা। ব্যাপারটা তখনই বুঝলাম। সন্দিগ্ধ ফুয়াদ আজ ওই পার্টিশনটা তীক্ষ্ণ চোখে পরীক্ষা করতে করতে ছিদ্রটি দেখতে পেয়েছে। তারপর আরো ভালো করে দেখবার জন্য ঝাঁদার ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়েছে একটি শলাকা, আর অমনি খসে পড়েছে আমার মোমের ছিপি। ফুয়াদ যে তখন ছিদ্রপথে চোখ লাগিয়ে আমার ঘর দেখে নিয়েছে, এটুকু আন্দাজ করা শক্ত হলো না। আমি ঘুমের ভান করে চোখ বুজে স্থির হয়ে শুয়ে রইলাম। ঘটনাক্রমেই ঘোরালো হয়ে উঠছে। উঠুক, তাই তো আমি চাই। কিন্তু এ অবস্থায় বইখানা আমার কাছে রাখা একেবারেই নিরাপদ হবে না। এই নাও, এখানে তুমি রাখো।
আর আমার বক্তব্য ভালো করে শোনো। পরশুদিন জাহাজ পৌঁছবে সুয়েজ নগরে। সেখান থেকে আমাদের ট্রেন চেপে যেতে হবে কায়রোর দিকে। যে হোটেলে আমরা উঠবো তার ঠিকানা মনে আছে তো? আছে। বেশ, তাহলে এটুকু মনে রেখো, আমরা কেউ কারুর সহযাত্রী হব না, সকলে আলাদা আলাদা যাব, কিন্তু বাসা বাঁধা একই হোটেলে। জাহাজে এই আমাদের শেষ দেখা। এখন চলো। প্রাচীন মিশরের ইতিহাস খুঁজতে গেলে সুদূর অতীতের গর্ভে গিয়ে বিস্মৃতির মধ্যে হারিয়ে যেতে হয়। মিশরের প্রাচীন সভ্যতার শৈশব ছিল যে কোন আদিম যুগে, ঐতিহাসিকেরা এখনও তার সঠিক হিসেব দিতে পারেন না। প্রায় ৬,০০০ বছর ওপারেও দৃষ্টিপাত করলে দেখা যায় বিদ্যায়, জ্ঞানে ও সভ্যতায় তখনও মিশরের গৌরবের সীমা নেই। আজ সেই মিশরের নামমাত্র অবশিষ্ট আছে, কিন্তু তার বাসিন্দারা আধুনিক পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে অন্তর্হিত হয়েছে। এমনকি তাদের ২-৪ জন বংশধরদের পর্যন্ত রেখে যায়নি ইহলোকে, কিন্তু তারা পৃথিবীতে রেখে গিয়েছে নিজেদের হাতের যেসব বিচিত্র চিহ্ন। এই গর্বিত বৈজ্ঞানিক যুগের মানুষরাও তা দর্শন করে বিস্মিত না হয়ে পারে না। এখনো বেঁচে আছে তাদের স্থাপত্য, তাদের ভাস্কর্য, এমনকি তাদের চিত্রকলাও। এইসবের ভেতর থেকেই আজও পাওয়া যায় প্রাচীন মিশরের সভ্যতার, সমাজের, ধর্মের ও দৈনন্দিন জীবনযাত্রার যা কিছু তথ্য। তাদের সাহিত্যও বেঁচে আছে, তাদের নশ্বর দেহগুলো। প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর পরে আত্মা আবার সমাধিগৃহে এসে মৃতদেহের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ কবর দেওয়া মরা আবার জ্যান্ত হয়ে ওঠে। জ্যান্ত হলেই মানুষের ক্ষুধার উদ্রেক হয়, অতএব সমাধির ভেতরে রেখে দেওয়া হতো নানান রকম খাবার। জীবন্তরা চায় সঙ্গী, অতএব বড় বড় রাজা মহারাজা ও আমির ওমরাওদের সঙ্গে কবরস্থ করা হতো তাঁদের দাস দাসীদেরও। এমনকি সেই সব সজীব মৃতদেহ পৃথিবীতে বাস করবার সময় যেসব পোশাক পরিচ্ছদ, বহুমূল্য অলংকার ও আসবাবপত্র ব্যবহার করত, সেগুলিকেও মমির অর্থাৎ সুরক্ষিত শবদেহের সঙ্গে সমাধিস্থ করা হতো। তার উপর অনেক সমাধির ভেতরে রক্ষা করা হতো কল্পনায় গড়া দাস দাসীর মূর্তি। তাদের বুকের ওপর লিখে দেওয়া হতো একরকম মন্ত্র, যার প্রভাবে সেই মূর্তিগুলো নাকি জীবন্ত হয়ে সমাধিস্থ গৃহকর্তার আদেশ পালন করত ও তার সঙ্গে কথাবার্তাও বলতো। প্রাচীন মিশরের এইসব বিশ্বাসকে আজ তোমরা অন্ধবিশ্বাস বলে মনে করতে পারো, কিন্তু অন্ধবিশ্বাসী হোক আর যাই হোক, ওর জন্য বর্তমান সভ্যতা বিশেষ রূপে উপকৃত হয়েছে। কারণ ওই সমাধিগৃহগুলোর মধ্যে পাওয়া যায় মিশরের অতীতকালের সমস্ত জ্ঞাতব্য তথ্য। এখন কায়রো হচ্ছে মিশরের রাজধানী। কায়রোয় দেখবার জিনিস আছে অনেক। তার বিশাল মসজিদগুলোর সৌন্দর্য কিনেছে পৃথিবীর বিখ্যাত নাম। তাছাড়া এখানকার কোনো গির্জা, আরবীয় জাদুঘর, সুলতানিয়া পুস্তকালয় এবং কালিফদের সমাধিগৃহ প্রভৃতি দেখবার জন্য অনেক যাত্রীর আগমন হয়। প্রসিদ্ধ এজবেকিয়া উদ্যানের চারিধারে আছে বিদেশি লোকদের বসবাস এবং একেবারে আধুনিক কায়দায় সাজানো গোছানো বড় বড় সব হোটেল। এরই মধ্যে বিশেষ এক হোটেলে এসে উঠেছে আমাদের মানিক ও হরিহর। হোটেলের একটি ঘরে বসে তারা জয়ন্তর জন্য অপেক্ষা করতে লাগলো। কিন্তু সেদিন গেল, তার পরদিনও কেটে গেল, তবু দেখা নেই জয়ন্তর। মানিক রীতিমতো অস্থির হয়ে উঠল। চিন্তিতভাবে বলল, হরিহরবাবু, জয়ন্ত কখনো কথার খেলাপ করে না। কালই তার এসে পড়বার কথা, কিন্তু আজও তার দেখা নেই। এই ব্যাপারটা তো ভালো বলে মনে হচ্ছে না। হরিহর এই সুদূর বিদেশে এসে পর্যন্ত মন মরা হয়েছিল। মানিকের কথা শুনে আরো বেশি দমে গিয়ে বলল, দুর্গা শ্রীহরি, আমার ভয় করছে। এখনই আমার দেশে ফিরে যেতে ইচ্ছা করছে। আরে আপনার ভয় আর ইচ্ছাকে দমন করুন। জয়ন্তকে না পেলে আমি দেশে ফেরবার নামও মুখে আনবো না। বিপদে পড়লেও? হ্যাঁ, বিপদে পড়লেও। জয়ন্তর জন্য আমাদের যে কোনো বিপদকে বরণ করতে হবে। হরিহরের মুখ দিয়ে আর কোনো কথা বেরোল না। সে ইজি চেয়ারে হেলে পড়ে দু চোখ বুজে ফেলল। সে হচ্ছে সাদাসিধে গৃহকোণ প্রিয় একান্ত ভালো মানুষ। অ্যাডভেঞ্চার, দাঙ্গা হাঙ্গামা প্রভৃতি রোমাঞ্চকর ব্যাপারের কোনো ধারই সে ধারত না। কাজেই মানিকের কথা শুনে তার নাড়ি প্রায় ছাড়ি ছাড়ি করতে লাগলো। কিন্তু পরদিনেই পাওয়া গেল জয়ন্তের দেখা। তার মাথায় ব্যান্ডেজ বাঁধা, চিবুকেও একটা কাটা দাগ।
মানিক তাই দেখে বলল, এ কি জয়, কি হলো? পথে কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি? জয়ন্ত ধপাস করে একখানা চেয়ারের ওপর বসে পড়ে বলল, আগে এক পেয়ালা খুব গরম চা, তারপর তোমার প্রশ্নের উত্তর। মানিক তখনই ঘর থেকে বেরিয়ে চা আনবার হুকুম দিয়ে আবার ফিরে এলো। হরিহর ফ্যাল ফ্যাল চোখে জয়ন্তর মুখের দিকে তাকিয়ে রইল বোবার মতো। জয়ন্ত বলল, হ্যাঁ মানিক, একটা দুর্ঘটনাই ঘটেছে। আর এ দুর্ঘটনা ঘটিয়েছে কে জানো? কে? গোড়া থেকেই শোনো। সুয়েজে তো নামলাম, স্থির করলাম একটা দিন সেখানকার কোনো হোটেলে কাটিয়ে দেব, তারপর ধরব ট্রেন। একখানা ট্যাক্সি ভাড়া করে ড্রাইভারকে বললাম, সোজা কোনো ভালো হোটেলে নিয়ে চলো। গাড়ি ছুটল। এ পথ সে পথ দিয়ে অগ্রসর হয়ে আমরা এমন এক নিরালা জায়গায় এসে পড়লাম যেখানে পথের ধারে ছিল ছোট্ট একটি মাঠ, আর মাঠের পাশে ছিল একখানা মাত্র বাড়ি, কিন্তু কোথাও জনপ্রাণীর দেখা নেই। গাড়িখানা সেখানে গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি? ড্রাইভার বলল, গাড়ির বল কোথাও বিগড়ে গেছে, একবার পরীক্ষা করতে হবে। ড্রাইভার গাড়ি থেকে নেমে আমার পিছন দিকে এলো। পর মুহূর্তে আমার মাথার উপরে অনুভব করলুম প্রচন্ড এক আঘাত, এবং সঙ্গে সঙ্গে হারিয়ে ফেললাম সমস্ত চেতনা। জ্ঞান ফেরার পর দেখলাম একটা ঘরের কার্পেট মোড়া মেঝের উপরে আমি শুয়ে আছি, আর আমাকে ঘিরে বসে আছে 4 জন লোক। তাদের মধ্যে একজনকে দেখেই চিনলাম, সে হচ্ছে ফুয়াদ পাশা। সে বলল, এই যে বাছার জ্ঞান হয়েছে দেখছি, কে তুই? জনৈক মানুষ। সেটা না বললেও চলতো, কিন্তু তোর আসল পরিচয় কি? তুই ছদ্মবেশ পড়েছিস কেন? ছদ্মবেশ? আর ন্যাকামো করতে হবে না। তোর সমস্ত জিনিসপত্র, কাগজপত্র আর জামা কাপড় আমরা উল্টে পাল্টে দেখেছি, বেশ বুঝেছি যে তুই মুসলমান নোস, তুই হিন্দু। তোর এই ছদ্মবেশ ধারণের কারণ কি? শখ। আমি বরাবর বাস করে আসছি পেশোয়ারে, পাঠানের পোশাক পরতে আমি ভালোবাসি। বেশ, তোর কথা না হয় সত্যি বলেই ধরলাম, কিন্তু জাহাজে তুই আমার কেবিনে উঁকি মারবার জন্য দেওয়ালে ছেঁদা করেছিলি কেন? ছেঁদা? ছেঁদা কি? ফের ন্যাকামো বলেই ফুয়াদ আমার মুখের ওপরে তার হাতের বেতের ছড়ি দিয়ে সজোরে এক আঘাত করল। তারপর আবার বলল, যদি প্রাণে বাঁচতে চাস তাহলে সত্যি কথা বল। আমার কামরায় উঁকি মারবার জন্য এত আগ্রহ কেন তোর? আমি ছেঁদার কথা কিছুই জানি না, তোমার কামরায় উকিও মারিনি। ভীষণ রেগে ফুয়াদের মুখের ভাব হয়ে উঠল ভয়াবহ। তখন তাকে দেখাচ্ছিল সাক্ষাৎ শয়তানের মতো। তার তখনকার চেহারা দেখলেই আমাদের হরিহর বাবু বোধহয় তখনই জ্ঞান হারাতেন। রাগে ফুলতে ফুলতে ফুয়াদ চিৎকার করে বলল, এখনো যদি চালাকি করিস তাহলে তোকে গলা টিপে কুকুরের মতো মেরে ফেলবো। বল বল, আমার সুটকেস কোথায় আছে? বল। তোমার সুটকেস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সুটকেস, আমার কেবিন থেকে যেটা তুই চুরি করেছিস। তোমার সুটকেস আমি যদি চুরি করতাম তাহলে সেটা তো আমার সঙ্গেই থাকতো। না না, সুটকেস তোর সঙ্গে নেই। নিশ্চয়ই তুই সেটা সরিয়ে ফেলেছিস। নিশ্চয়ই নিশ্চয়ই তোর কোনো সহকারী আছে। মানিক, তুমি আমার গায়ের জোর জানো। ফুয়াদকে দেখলেই বিপুল ক্ষমতাশালী বলে মনে হয়, কিন্তু বাইরে থেকে দেখে আমার শক্তির কথা কেউ ধারণায় আনতে পারে না। সাধারণত আমার শক্তি থাকে মাংসপেশির মধ্যে ঘুমন্ত। ফুয়াদের সঙ্গে কথা বলতে বলতে এতক্ষণ আমার সেই ঘুমন্ত শক্তিকে জাগাবার সুযোগ খুঁজছিলাম, কারণ সৌভাগ্যক্রমে শত্রুরা আমার হাত পা বাঁধবার চেষ্টা করেনি। নিজেদের সংখ্যাধিক্যের জোরে তারা হয়তো ভেবেছিল একলা আমি তাদের বিরুদ্ধে কিছুতেই কিছু করতে পারবো না। তাদের এই ভ্রম সংশোধন করবার জন্য হঠাৎ আমি আমার মুষ্টিযুদ্ধে তুরন্ত হাত বিদ্যুৎ গতিতে চালিয়ে ফুয়াদের চিবুকের উপরে সজোরে মারলাম এক খুশি, আর সে সঙ্গে সঙ্গে দুদিকে 2 পা ছড়িয়ে ছড়লাম 2 লাথি।
তারপরেই তড়াক করে এক পায়ে উঠে দাঁড়িয়ে দেখি ফুয়াদ আর তার দুই সঙ্গী ঘরের মেঝের উপরে গড়াগড়ি খাচ্ছে এবং বাকি লোকরা বিস্ময় একেবারে হতভম্ব হয়ে গেছে। তার হতভম্ব ভাবটা কাটবার আগেই আমার আরেক পায়ের আঘাতে আর্তস্বরে চেঁচিয়ে উঠে সেও ঠিকরে মাটির উপরে আছড়ে পড়ল। পর মুহূর্তেই বেগে আমি ঘরের বাইরে ছুটে গেলাম এবং বাইরে থেকেই দরজাটা বন্ধ করে শিকল তুলে দিলাম। খোল খোল, দরজা খোল, দরজা খোল। রাস্তায় গিয়ে পড়তে দেরি লাগলো না। সেখানে গিয়ে দেখি চালকহীন ট্যাক্সিখানা তখনও সেখানেই দাঁড়িয়ে আছে। দৌড়ে গিয়ে গাড়িতে উঠে চালকের আসন দখল করে বসলাম। তারপর গাড়িখানাকে দিলাম ঘন্টায় 25 মাইল বেগে চালিয়ে। কোনো রকমে খুঁজে বার করলাম একটা হোটেল। তখনও আমার মাথা ও মুখ দিয়ে রক্তের ধারা গড়িয়ে পড়ছে। হোটেলের অধ্যক্ষ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে দেখে সংক্ষেপে আমি বুঝিয়ে দিলাম যে গুন্ডাদের হাতে পড়ে আমার এই দুরবস্থা হয়েছে। হোটেলের কর্তা লোক বেশ ভালো। সে তাড়াতাড়ি ডাক্তার ডেকে এনে আমার ক্ষতস্থান পরীক্ষা করালো। তারপর একটা দিন বাধ্য হয়ে আমাকে সেই হোটেলেই বাস করতে হলো। এই হচ্ছে আমার দুর্ঘটনার ইতিহাস। ওরে বাবা, এ কি ভয়ানক ব্যাপার! এই তো সবে কলির সন্ধে হরিহর বাবু, এই তো সবে ভয়ানক ব্যাপারের আরম্ভ। হরিহরের মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেল। সচকিত কণ্ঠে সে বলল, এই সবে আরম্ভ? তাহলে এরপরেও এমন সব ঘটনা ঘটবার সম্ভাবনা আছে নাকি? আছে বই কি। রক্তের ঢেউ বইতে পারে, আমাদের কারুর কারুর মুন্ডু উড়ে যেতে পারে, এমনকি দাঁড়ান, আমি আর শুনতে চাই না মশাই। কি আমি এখান থেকে আবার কলকাতা পালাতে চাই। কিন্তু এখন আমরা পালালেও শত্রুরা আমাদের পিছু ছাড়বে না। ছাড়বে না বই কি? না ছাড়বার কারণটা শুনি। কারণ মিশরের ইতিহাসখানা এখন আমাদের কাছেই আছে। ফেলে দিন, ছুঁড়ে ফেলে দিন মিশরের ইতিহাস। মিশরের ইতিহাস মিশরেই পড়ে থাকুক। মোড়ে ভূত হয়ে আমি কুবের ভান্ডারে গিয়ে ঢুকতে চাই না। এই চলুন চলুন, আমরা লম্বাতি, চলুন। জয়ন্ত উঠে দাঁড়িয়ে হরিহরের কাছে গিয়ে তার পিঠ চাপড়ে বলল, কোনো ভয় নেই হরিহর বাবু, কোনো ভয় নেই। আপনার পায়ে যাতে কাঁটাটি না ফোটে আমি প্রাণপণে সেই চেষ্টাই করব। উত্তরে হরিহর কিছু বলল না বটে, কিন্তু তার মুখ দেখে মনে হলো না যে সে বিন্দুমাত্র আশ্বস্ত হয়েছে। মানিক জিজ্ঞাসা করল, জয়ন্ত, শুয়ে যে থাকতে তুমি ফুয়াদের কোনো খোঁজ নাওনি? তা নিয়েছি বই কি। থানায় গিয়ে ট্যাক্সিখানা পুলিশের জিম্মায় রেখে আমি সব কথা খুলে বলেছিলাম। পুলিশ আমাকে সঙ্গে করে আবার ঘটনাস্থলে গিয়ে হাজির হয়। কিন্তু বাড়ির ভিতরে ঢুকে আমরা ফুয়াদ বা তার সঙ্গীদের সন্ধানই পাইনি। শুনলাম সে বাড়িখানা নাকি অনেকদিন ধরেই খালি পড়ে আছে। ফুয়াদকে পেলাম না বটে, তবে আমার মুখে ফুয়াদের চেহারার বর্ণনা শুনে পুলিশ বলল, কায়রোর এক পলাতক নামজাদা খুনি ডাকাতের সঙ্গে নাকি তার চেহারার বর্ণনা হুবাহু মিলে যাচ্ছে। সেই রাত্রি শহরের কোলাহল ঘুমিয়ে পড়েছে। নিশুতি রাতও যেন আলস্যে ঝিমিয়ে ঝিমিয়ে গান গাইছে। মাঝে মাঝে বাতাসের সাড়া পাওয়া যাচ্ছে। সে যেন বহন করে আনছে অদূরবর্তী মরুভূমির দীর্ঘশ্বাস। হরিহরের ঘুম আসছিল না। নানান দুশ্চিন্তার ধাক্কায় তার ঘুম পালিয়ে গেছে। রাত পর্যন্ত বিছানায় পড়ে পড়ে জয়ন্ত ও মানিকের নাক ডাকা শুনল। আশ্চর্য হয়েও মনে মনে ভাবল, এত বিপদের ঝুড়ি মাথায় নিয়েও কেমন করে এরা ঘুমোতে পারে। তারপর খোলা হাওয়ায় নিজের মাথাটা একটু ঠান্ডা করে নেওয়ার জন্য বিছানা ছেড়ে উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। খুব উঁচু হোটেলের জানলা। সেখান থেকে দেখলে মনে হয় সমস্ত কায়রো শহরটা যেন চোখের সামনে পড়ে রয়েছে। কলকাতার মতন এখানেও রয়েছে বাড়ির পর বাড়ির ভিড়। খানিক আলো, খানিক কালো মাখা। কিন্তু সেখানে আছে আর এক নতুনত্ব। এখানে যেদিকেই তাকানো যায় চোখে পড়ে গম্বুজের পর গম্বুজ, ধরতে যেন চায়। হরিহর এক মনে এই দৃশ্য দেখছে। হঠাৎ হলো বিনা মেঘে বজ্রপাত। ঘরের ভেতরকার অন্ধকারই যেন মূর্তিমান হয়ে দুখানা কালো কালো বাহু বাড়িয়ে বজ্র মুষ্টিতে হরিহরের গলা টিপে ধরল।
দারুণ আতঙ্কে চোখ কপালে তুলে সে অজ্ঞান হয়ে যেতে দেরি করল না। একটু একটু করে আবার তার জ্ঞান ফিরে এলো। প্রথমে ভাবল সে একটা বিশ্রী স্বপ্নের পাল্লায় পড়েছিল, তারপরেই বুঝতে পারল তার হাত পা মুখ বাঁধা, একটু নড়বার বা টু শব্দ করবার উপায় নেই। ওদিকে জয়ন্ত ও মানিকের নাক ডাকা তখনও থামেনি। হরিহর একসঙ্গে বাঁধা পা দুটো কোনো রকমে তুলে নামিয়ে ঘরের মেঝের ওপরে শব্দের সৃষ্টি করল। সঙ্গে সঙ্গে তার বাঁধা মুখ দিয়েও বেরোতে লাগলো একটি মাত্র ধ্বনি। একে একে স্তব্ধ হলো দুই নাক ডাকা। তারপর জ্বলল বৈদ্যুতিক আলো। মানিক সবিস্ময়ে বলল, এই কি ব্যাপার হরিহর বাবু? জয়ন্ত তাড়াতাড়ি হরিহরকে বন্ধন মুক্ত করল। সে উঠে বসে ভ্যাক করে কেঁদে ফেললে। কে আপনার এই দশা করলো? হরিহর প্রথমটা কথাই বলল না, তারপর বলল, আমি কিচ্ছু জানি না, জানতেও চাই না। আমি কেবল এই সর্বনেশে দেশ ছেড়ে পালাতে চাই। মানিকের মনে জাগলো একটা সন্দেহ। সে তাড়াতাড়ি নিজের সুটকেসের কাছে গিয়ে দাঁড়ালো। তার ডালাটা টানতেই সেটা খুলে গেল এবং সুটকেসের ভেতরে হাত চালিয়েই মানিক বলে উঠল, সর্বনাশ! মিশরের ইতিহাস গানা চুরি গেছে তো? হ্যাঁ জয়ন্ত, বাঁচা গেছে। কি বলছো কি তুমি? জয়ন্তবাবু ঠিক কথাই বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। আমিও বলি ওই আপদ গেছে, বাঁচা গেছে। আরে তাহলে আমরা এত দূরে ছুটে এলাম কেন? কুবেরের ভান্ডারের দরজা খুলবো বলে। কিন্তু তার চাবি তো আছে মিশরের ওই ইতিহাসখানার মধ্যেই। না, আমার কাছে। তার মানে মিশরের ইতিহাস এখন অন্তঃশ্বাস শূন্য। তার আসল গুপ্ত কথা এখন আমার দখলে। ফুয়াদ শ্বাসহীন খোলা নিয়ে সরে পড়েছে। এই তুমি সত্যি কথা বলছো? এই দেখো, ওটা তো তোমার রূপোর নস্যিদানি। জয়ন্ত জবাব না দিয়ে নস্যদানিটা উপুর করে সমস্ত নস্যি ফেলে দিল। তারপর তার ভেতর থেকে টেনে বার করলো একখানা কাগজ। কি কি ওখানা? এই কাগজে লেখা আছে সংক্ষেপে কতগুলি মূল্যবান উপদেশ, আর আঁকা আছে একটি গিরিগুহার নকশা। শুয়ে যে তুমি যখন ফুয়াদের হাতে পড়েছিলে, সে তখনও কাগজখানা তোমার কাছ থেকে কেড়ে নিতে পারেনি? তার মাথায় ঘুরছিল তখন মিশরের ইতিহাসের কথা। সেই বইখানার সার পদার্থ যে তুচ্ছ একটা নস্যিদানির নস্যির গুঁড়োর তলায় লুকোনো থাকবে, এটা সে আন্দাজ করবে কেমন করে? জাহাজেই আমি আন্দাজ করতে পেরেছিলাম তার অভিপ্রায়। সেই জন্যই বইখানা তোমার হাতে দিয়েছিলাম। ওই কাগজখানা কোথায় ছিল জয়ন্তবাবু? মিশরের ইতিহাসের মধ্যে। অসম্ভব, অসম্ভব, হতেই পারে না। 2 বছর ধরে কতবার আমি ওই বইখানার পাতাগুলো আগাগোড়া উল্টে গেছি, কিন্তু তার মধ্যে এক টুকরো কাগজ, মানে ছেঁড়া কাগজও তো দেখতে পাইনি। না না জয়ন্তবাবু, আপনি বড়ই বাজে কথা বলছেন। মাথায় বুদ্ধি যাদের কম, দুনিয়ায় তারা বাজে ছাড়া কাজের কিছুই আবিষ্কার করতে পারে না। তাহলে শুনুন হরিহর বাবু, আপনার মুখের কথা শুনেই আমি বুঝতে পেরেছিলাম যে বইখানার ছাপানো কোনো পাতার ভিতরেই আসল রহস্যের সন্ধান নেই। কারণ যে বই সর্বসাধারণের পাঠ্য, তার মধ্যে অত বড় একটা রহস্য কেমন করে লুকানো থাকবে? তাই বইখানা হাতে পেয়েই সর্বপ্রথমে আমি পরীক্ষা করলাম তার মুদ্রিত অংশ, অর্থাৎ তার মলাট ও ফ্লাইলিফ প্রভৃতি। আমার পরীক্ষা ব্যর্থ হলো না। দেখলাম বইখানার গোড়ার ও শেষের দুখানা ফ্লাইলিফই অতিরিক্ত মোটা। শেষের দিকের ফ্লাইলিফখানি খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখলাম। কিছুক্ষণ পরে দেখা গেল একখানি রঙিন ফ্লাইলিফের উপরে আরেকখানি রঙিন ফ্লাইলিফ গদের আঠা দিয়ে জুড়ে রাখা হয়েছে। টানতেই তা দুখানা হয়ে খুলে গেল, আর তার ভিতর থেকে পেলাম আপনার বাবার হাতে লেখা এই কাগজখানি। এখানে বার করে নিয়ে দুখানা ফ্লাইলিফ আঠা দিয়ে আবার আমি আগের মতোই জুড়ে রাখলাম। তারপর আমার উপর থেকে শনির দৃষ্টিকে সরাবার জন্য বইখানি সমর্পণ করলাম মানিকের হাতে। এখন বুঝছেন তো আমি কোনো অন্যায় সাবধানতা অবলম্বন করিনি। কেমন করে বলতে পারি না, ফুয়াদ আপনার পিতার গুপ্ত কথা কতক কতক জানতে পেরেছিল। নিশ্চয়ই সে সবটা জানতে পারেনি, কারণ তাহলে বইখানি হাতে পেয়ে এই কাগজখানিকেও সে হস্তগত করতে পারত। হরিহর খানিকক্ষণ অবাক হয়ে জয়ন্তর মুখের দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে রইল।
তারপর মৃদু স্বরে যেন আপন মনেই বলল, সত্যিই আমি একটা গাধা, এত চেষ্টা করেও আসল সত্যটা আমি ধরতেই পারিনি। আমাকে গরু বললেও ভুল হবে না, বা বাদর বা হনুমান। থাক হরিহর বাবু থাক, নিজেকে আলিপুর চিড়িয়াখানার বাসিন্দা মনে করে এতটা আত্মলাঞ্ছনা করা ভালো নয়। খালি আপনি কেন, অতি চালাক ফুয়াদও আপনার চেয়ে বেশি বুদ্ধির পরিচয় দিতে পারেনি। কিন্তু জয়ন্ত, তুমি দেখেছো তো ওই বইখানার ম্যাপের উপরে লাল কালি দিয়ে রেখা টানা আছে? ছাপানো রেখা নয়, মানুষের হাতে টানা। ও রেখার কোনোই অর্থ নেই। আছে বই কি, রেখা টেনেছিলেন বোধহয় হরিহর বাবুর পিতৃদেবী। ওই রেখার দ্বারা তিনি পথ নির্দেশ করতে চেয়েছিলেন। পথ নির্দেশ? কোথাকার পথ? কুবের ভান্ডার যে গুহায় আছে সেখানে যাওয়ার পথ। রেখা সেখানেই শেষ হয়েছে। রেখা যেখানে শেষ হয়েছে ঠিক সেখানে গিয়ে উপস্থিত হলেই আমরা কুবের ভান্ডারের দ্বার দেশে গিয়ে দাঁড়াতে পারবো। হ্যাঁ, তবেই তো সেই বইখানা এখন ফুয়াদের হাতে। আমরা কেমন করে যথাস্থানে গিয়ে হাজির হব? আমাদের আগেই তো ফুয়াদ সেইখানে গিয়ে হানা দেবে। হানা দিয়ে সে কিছুই করতে পারবে না। এই কাগজখানা সঙ্গে না থাকলে রত্নভাণ্ডার পর্যন্ত গিয়ে পৌঁছাবার শক্তি আর কারোরই হবে না। কিন্তু সেই ম্যাপখানা সঙ্গে না থাকলে আমরা যথাস্থানে গিয়ে পৌঁছবো কেমন করে? মানিক, তুমি কি আমাকে আলিপুর চিড়িয়াখানার অন্তর্গত করতে চাও? না বন্ধু না, ঘাটে নৌকা ডোবাবো তেমন ছেলে আমি নই। সেই মানচিত্রের হুবহু প্রতিলিপি বইখানার মধ্যে পাওয়া এই কাগজেরই অন্য পৃষ্ঠায় আমি তুলে রেখেছি। এর পরেও কি তোমাদের আর কিছু জিজ্ঞাস্য আছে? জিজ্ঞাস্য নেই, তবে বক্তব্য আছে। আমি উচ্চ কণ্ঠে বলতে চাই, জয় জয়ন্তের জয়। মানিক বাবুর সঙ্গে আমিও আমার কণ্ঠ মিলিয়ে বলতে চাই, জয় জয়ন্ত বাবুর জয়। না মানিক, না হরিহর বাবু, এখনো জয়ধ্বনি করবার সময় হয়নি। এখনো আসল কর্তব্যই অসমাপ্ত। রত্নভাণ্ডারের রত্ন এখনো সেখানে বিদ্যমান আছে কিনা সে কথা জোর করে বলা যায় না। এই রে, তবেই সেরেছে। জয়ন্ত বাবুর কথা শুনে আমার মনটা আবার স্যাঁত করতে শুরু করেছে। এত তাড়াতাড়ি হাল ছাড়বার দরকার নেই হরিহর বাবু। আপনার বাবার লেখা কাগজখানির ভেতর থেকে যেটুকু আভাস পেয়েছি তাতেই বুঝেছি আমরা কোনো সাধারণ গুপ্তধনের ভাণ্ডার লুট করতে যাচ্ছি না। মিশরের ইতিহাসে রামেসেস নামধারী 11 জন ক্ষমতাশালী নরপতির বিবরণ পাওয়া যায়। কুবের ভাণ্ডার বলতে আমাদের বুঝতে হবে আমরা যাত্রা করব ওদেরই মধ্যে কোনো এক রামেসেসের সমাধিগৃহের সন্ধানে। মিশরের প্রাচীন রাজাদের সমাধিগৃহের মধ্যে বহু মূল্যবান জিনিস রেখে দেওয়া হতো। এখানে গিয়েও আমরা দেখতে পাবো নিশ্চয়ই সেই রক্তই সব জিনিস। প্রত্নতত্ত্ববিদরা কয়েকজন রামেসেসের আশ্চর্য সমাধি মন্দির আবিষ্কার করেছেন, কিন্তু এ সমাধিটি এখনো তাদের দৃষ্টিগোচর হয়নি। দেখা যাক হরিহর বাবুর পিতৃদেবের প্রসাদে সেকালের রামেসেসের সম্পত্তি একালের আমাদের হাতে এসে পড়ে কিনা। আচ্ছা, বলছি তাহলে কবে আমরা যাত্রা শুরু করব? শুভ কাজে নাকি ফুরোতে নেই, আমরা প্রস্তুত। রাত্রি প্রভাত হলেই আমি বেরিয়ে পড়তে চাই। আপনি কি বলেন? গুপ্তধনের মোহ এমনই যে এরই মধ্যে হরিহর নিজের বিপদের কথা একেবারে ভুলে গেল। আহ্লাদে আটখানা হয়ে সে ঘরময়ে লাফিয়ে বেড়াতে লাগলো রবারের বলের মতন। তারপর জয়ন্তের কাছে এসে বলল, আমার মত জানতে চাইছেন? বলেন তো, আমি এক্ষুনি যেতে রাজি আছি। বলেন কি, এই অন্ধকারে? যোদ্ধার মতন বুক ফুলিয়ে দাঁড়িয়ে হরিহর বলল, আর অন্ধকার টন্ধকার আমি মানি না মশাই। আমার চোখে এসেছে ধ্রুবতারার জ্যোতি। রেসের ঘোড়ার মতন আমার পা দুটো এখন দৌড় মারবার জন্য নিষ্পেষ করছে। হরিহরের রকম সকম দেখে মানিক হেসে ফেলে বলল, সাবধান, অতটা শশব্যস্ত হবেন না হরিহর বাবু। ঘোড়দৌড়ের ঘোড়ার মতন তো দৌড়তে চাইছেন, কিন্তু পথ আগলে যদি দাঁড়িয়ে থাকে ফুয়াদ বাবাজি। ফুটো বেলুনের মতন হরিহরের দেহ গেল চুপসে। শিউরে উঠে এসে বলল, যাত্রারম্ভে অযাত্রার নাম করবেন না মানিক বাবু। ওর নামটা শুনলেই আমার আবার অজ্ঞান হয়ে যাবার ইচ্ছে হয়। মিশরের জাদুঘরে গেলে
মিশরী রাজাদের যেসব মমি বা সুরক্ষিত মৃতদেহ দেখতে পাওয়া যায় তার অধিকাংশই ওই মৃতদের উপত্যকা থেকেই তুলে আনা হয়েছে। ফেলুক্কা নামে মিশরী নৌকোয় চেপে জয়ন্ত, মানিক ও হরিহর এসে দাঁড়িয়েছে এই মৃতদের শহরে। সত্যি এ যেন এক আশ্চর্য স্মৃতির শ্মশান। মৃত্যুকে যারা আলিঙ্গন করেছে, মানুষ এখানে চেষ্টা করছে তাদেরও রক্ষা করতে। পৃথিবীর আর কোথাও নেই এমন অদ্ভুত সমাধি ক্ষেত্র। অভিভূত তিনজনে খানিকক্ষণ এদিক ওদিক বিচরণ করতে লাগলো। তারপর জয়ন্ত নিজের পকেট থেকে বের করল সেই মানচিত্রখানি, যার উপরে কুবের ভাণ্ডারের পথ নির্দেশ করা হয়েছে। একবার মানচিত্রের ওপরে ও আরেকবার এদিক ওদিক চোখ বুলিয়ে নিয়ে বলল, ওই দেখো মানিক, মিশর রাজ প্রথম সেটির মন্দির। এখন আমাদের যেতে হবে এরই উত্তর পূর্ব দিকে। তারা অগ্রসর হতে লাগলো। অল্পক্ষণ পরেই সমতল ক্ষেত্রের কতগুলো সমাধি পেরিয়ে তারা এসে দাঁড়ালো একটা পাহাড়ের তলদেশে। তারপর তারা পাহাড়ের ওপর দিকে উঠতে লাগলো। হরিহর বাবুর বাবা কাগজে লিখে রেখেছেন দেখেছি, 50 ফুট উপরে উঠে পাওয়া যাবে একটি ভেঙে পড়া ছোট গুহা মন্দিরের মতন জায়গা। গুহার ভিতরে অন্ধকার ভেদ করে দক্ষিণ পশ্চিম প্রান্তরের দিকে এগুলেই একটি 8 ফুট চওড়া গহ্বর। সেই গহ্বরের ভিতরে দিনের বেলাতেও নজর চলে না। তার গভীরতা হচ্ছে 60 ফুট। দড়ি ঝুলিয়ে নির্ভয়ে কিন্তু অতি সাবধানে সেই গহ্বরের ভিতরে নেমে তলদেশে গিয়ে উপস্থিত হতে হবে আমাদের। দেখা যাবে পাতালের ভিতরে সেই গহ্বর 3টি সংকীর্ণ পথে বিভক্ত হয়ে গেছে। ডান দিকের পথটি হচ্ছে সবচেয়ে সরু, তার ভিতরে দাঁড়িয়ে এগুনো যায় না, হামাগুড়ি দিয়ে অগ্রসর হতে হবে। প্রায় 100 ফুট পথ এইভাবে এগুলে পর আরেকটি বড় পথে পাওয়া যাবে একটি বিপজ্জনক কূপ। কূপটি চওড়ায় 5 ফুটের বেশি নয়, সুতরাং লাফ দিয়ে অনায়াসে পার হওয়া যায়। জানা না থাকলে গভীর অন্ধকারে এই কূপের ভিতরে পড়ে প্রাণ হারাবার আশঙ্কা আছে। কূপ পার হয়ে আরো 50 ফুট এগিয়ে একটি দ্বারহীন ঘরের সামনে এসে পথটি শেষ হয়ে গেছে। এই ঘরটি হচ্ছে কুবের ভাণ্ডার। মানিক, এই তো আমরা একটি ভেঙে পড়া গুহা মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি। এর ভিতরটাও মিলিয়ে গেছে অন্ধকারে। আমাদের সকলকেই টর্চ জ্বালাতে হবে। গুহার ভেতরটা দুর্গম হয়ে আছে প্রকাণ্ড প্রকাণ্ড পাথর ও রাবিশের দ্বারা। তারা তিনজনে পাথরগুলো টপকে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হল। টর্চের আলো ফেলে জয়ন্ত বলল, আমরা ঠিক জায়গাতেই এসেছি। ওই দেখো সেই গহ্বর। তিনজনে গর্তটার ধারে দাঁড়িয়ে ভেতর দিকে দৃষ্টিপাত করল। নিরেট অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না। বাপরে বাপ, এই দড়ি ধরে এর মধ্যে নামা আমার কাজ নয়। দেখি আমার বুকটা কেমন ডিপ ডিপ করছে। কিন্তু ওই অন্ধকার ছিল বলেই কুবের ভাণ্ডার আজও খালি হয়ে যায়নি। এই অন্ধকার কৌতূহলী লোকেদের চোখ দিয়েছে অন্ধ করে। এর মধ্যে সাহস করে কেউ ঢুকতে পারেনি, কিন্তু আমরা ঠিকই ঢুকবো। অসম্ভব, অসম্ভব, আমি কিছুতেই পারবো না। আপনি নিশ্চয়ই পারবেন। আপনি কিচ্ছু ভাববেন না হরিহর বাবু। আপনার কোমরে দড়ি বেঁধে আমরাই আপনাকে নিচে নামিয়ে দেব। তার মানে একলা আমাকে এই পাতালের ভেতর তলিয়ে যেতে হবে? এর মধ্যে আছে ভীষণ গোরস্থান, আর আছে হাজার হাজার বছরের পুরনো শুকনো মরা। মিশরীদের বিশ্বাস ছিল তাদের মরারা কবরে গিয়ে আবার জ্যান্ত হয়ে ওঠে। আচ্ছা, কে বলতে পারে তাদের বিশ্বাস সত্য নয়? হ্যাঁ, আমি হচ্ছি একালের মানুষ। সেকালের ওই জ্যান্ত মরার সঙ্গে আমার দেখা করবার কোনো আগ্রহ নেই মশাই। মানিক বলল, আচ্ছা হরিহর বাবু, আপনি অত বেশি ভাববেন না। আগে আমি গর্তের ভেতরে গিয়ে নামছি, তারপর জয়ন্ত আপনাকে দড়ির সাহায্যে যথাস্থানে পৌঁছে দেবে। কিন্তু তবু হরিহর সাহস পেল না। অনেক তর্কাতর্কির পরে জয়ন্ত ও মানিক তাকে কোনো রকমে রাজি করালো। এক টানা প্রকাণ্ড পাথরের সঙ্গে দড়ির একদিক ভালো করে বেঁধে জয়ন্ত সেটা গর্তের ভেতরে ঝুলিয়ে দিল। মানিক অনায়াসেই দড়ি ধরে অন্ধকারের আড়ালে অদৃশ্য হয়ে গেল। তারপর হরিহরের পালা। জয়ন্ত তাকে একটা জীবন্ত মোটের মতো ঝুলিয়ে নামিয়ে দিল গর্তের মধ্যে। মানিক নিচ থেকে শুনতে পেল হরিহর নিচের দিকে আসছে ঘন ঘন আর্তনাদ করতে করতে।
যথাস্থানে পৌঁছেই হরিহর অবশ হয়ে ধপাস করে বসে পড়ল। ক্ষীণ স্বরে হাঁপাতে হাঁপাতে বলল, আমাতে আমি আর নেই মানিক বাবু, আমার দম বেরিয়ে গেছে। পাথরের দেওয়ালে ঠক্কর খেয়ে আমার গতর পুরো চূর্ণ হয়ে গেছে। আপনি অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আর আপনার ভয় কি? এখন বসে বসে একটু জিরিয়ে নিন। কিন্তু আমি কিসের ওপরে বসে আছি? হ্যাঁ, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। হরিহর টপ করে টর্চটা জেলেই ওরে বাপরে বলে চেঁচিয়ে এক লাফে দাঁড়িয়ে উঠল। মানিক আগেই যা দেখবার দেখে নিয়েছিল। গহ্বরের তলায় মাটির ওপরে পড়ে রয়েছে নরকঙ্কালের পর নরকঙ্কাল। মানিক বলল, আহা, এসব কঙ্কাল আর আপনাকে আক্রমণ করবে না হরিহর বাবু। বোঝা যাচ্ছে আমাদেরও আগে অনেক হতভাগ্য যুগে যুগে এই গহ্বরের ভেতরে দৈবগতিকে বা অর্থ লোভে আত্মদান করেছে। হরিহরের মুখ দিয়ে রা বেরোল না, সে শুধু ঠক ঠক করে কাঁপতে লাগলো। পাতালের সেই গহ্বর কি শীতল, কি স্তব্ধ! তাদের শ্বাস প্রশ্বাসের শব্দগুলো যেন বহু দূর থেকে শোনা যায়। তাদের প্রত্যেকটি কথার উত্তর দিচ্ছে অন্ধকারের মধ্যে থেকে প্রতিধ্বনির পর প্রতিধ্বনি। এতক্ষণে জয়ন্ত নিচে নেমে এসে দড়ির শেষ প্রান্ত ত্যাগ করে বলল, মানিক, গুহার আরো ভেতরে যাওয়ার রাস্তাটা তুমি দেখতে পেয়েছো কি? মানিক একদিকে টর্চের আলো নিক্ষেপ করে বলল, পেয়েছি, ওই যে। রাস্তা তো ভারী, একটা 3 ফুট উঁচু গর্ত ছাড়া অত কিছু নয়। চওড়াতেও গর্তটা 3.5 ফুটের বেশি হবে না। জয়ন্ত এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে বলল, এসো, এইবারে আমাদের হামাগুড়ি দেওয়ার পালা। মাথা দিয়ে ঢু মেরে যেন অন্ধকারের নিবিড়তাকে ঠেলে সরাতে সরাতে আবার তারা অগ্রসর হল। গুহাতলের কঠিন পাষাণ মসৃণ ছিল না। তাদের হাঁটু ও হাত বারবার পাথরে ঘষে ক্ষতবিক্ষত হয়ে গেল। অজানাকে জানবার বিপুল উত্তেজনায় জয়ন্ত ও মানিক সেসব আঘাত আমলই দিল না। কিন্তু হরিহরের মুখে ক্রমাগতই করুণ আর্ত স্বর। একবার সে সাপ 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 বলে ভীষণ চেঁচিয়ে লাফ মারল, কিন্তু পরক্ষণেই গুহার পাথুরে ছাদে মাথা ঠুকে হাউমাউ করে আবার উবু হয়ে বসে পড়ল। মানিক সচমকে ফিরে টর্চের আলোয় সত্যি সত্যি দেখল, হিস হিস শব্দ করে কালো বিদ্যুতের মতো কি যেন একটা সরাত করে চোখের আড়ালে মিলিয়ে গেল। হরিহর কাঁপতে কাঁপতে বলল, সাপটা আমার পিঠের ওপর দিয়ে চলে গেছে, আমি আর বাঁচবো না। সামনের দিক থেকে জয়ন্তর কণ্ঠস্বর এলো, চলে এসো মানিক, এই বিশ্রী গর্তটা শেষ হয়ে গেছে। মানিক ও হরিহর তাড়াতাড়ি হামাগুড়ি দিয়ে আরো খানিকটা গিয়েই দেখল ছাদ আর তাদের মাথার কাছে নেই। পথের ওপরে এখন সিধে হয়ে দাঁড়াবার ও হাত পা ছড়াবার ফাঁক আছে। মানিক আরামের নিঃশ্বাস ফেলে বলল, বাঁচলাম। বাঁচলাম না ছাই, আবার এই পথেই তো আমাদের ফিরতে হবে। সামনের দিক থেকে আবার জয়ন্তের কণ্ঠস্বর এলো, সাবধান, সাবধান হও, এখানে রয়েছে সেই পথজোড়া কূপটা। এই পথ খালি দুর্গম নয়, একটু অসাবধান হলেই এখানে ইহলোক ত্যাগ করবার সমস্ত ব্যবস্থাই ঠিক করা আছে। হরিহর বাবুর বাবা কূপের কথা লিখে রেখেছিলেন, তাই রক্ষা, নইলে আমাকেও হয়তো অন্ধকারে এর মধ্যে ঝাঁপ খেতে হতো। জয়ন্ত কূপের ধারে লম্বা হয়ে শুয়ে পড়ে তার মধ্যে নিক্ষেপ করল টর্চের আলোক রাশি। অনেক নিচে আলো পেয়ে কালো জল চকচক করে উঠল। জয়ন্ত দাঁড়িয়ে উঠে কূপের অন্য পার আলোক রেখার মধ্যে এনে বলল, মানিক, লক্ষ্য স্থির রেখে লাফ মারো। হরিহর বাবু, আপনিও মানিককে অনুসরণ করুন। আমার হাত পা না ভীষণ কাঁপছে, যদি ঝপাং করে জলে পড়ে যাই তাহলে কি যে হবে সে আপনিও জানেন আর আমরাও জানি। সুতরাং জলে না পড়ে ডাঙার উপরেই থাকবার চেষ্টা করুন। হরিহর মিনিট দুয়েক একেবারে ছিন্ন হয়ে দাঁড়িয়ে থেকে হঠাৎ সুদীর্ঘ একটা লাফ দিয়ে কূপের ওপারে গিয়ে পড়ে চিৎকার করে উঠল, জয় মা কালী, একটা মস্ত ফাড়া কেটে গেল। আবার তারা অগ্রসর হতে লাগলো, কিন্তু আর তাদের বেশি দূর যেতে হলো না। পথটা ক্রমেই সরু হয়ে এলো।
এবং তারপরেই হঠাৎ পরিণত হলো একটা প্রকাণ্ড লম্বা চওড়া গুহায়। তিনটে তীব্র টর্চের আলোক ছটায় গুহার অন্ধকার যেন যন্ত্রণায় ধরফর করতে লাগলো এবং সঙ্গে সঙ্গে তাদের 3 জোড়া চোখ বিস্ফারিত হয়ে উঠল বিপুল বিস্ময়ে। 3 দিকের দেওয়ালের সামনে কোনো অতীতের ঐশ্বর্যের ও শিল্পকলার শত শত নিদর্শন। কোথাও রয়েছে বহু বর্ণ বিচিত্র দারুময় মূর্তি, কোথাও কারুকার্যের অতি সুদর্শন সবাধার, কোথাও বা রয়েছে ধাতু বা অন্য কিছু দিয়ে গড়া সিংহাসন, সাধারণ বসবার চেয়ার ও নানা রকমের টেবিল প্রভৃতি। কত রকম মূল্যবান ভৃঙ্গার আর ভাণ্ড ও পাত্রাদি, তাদের সংখ্যা আর গুণে ওঠা যায় না। এক জায়গায় পাওয়া গেল মস্ত বড় একটা পেটিকা। পরীক্ষা করতেই বোঝা গেল তার আগাগোড়ায় কারুকাজ করা, পুরো সোনার পাত দিয়ে মোড়া। জয়ন্ত বলল, ওই যে সবাধারটি দেখছো, খুব সম্ভব ওরই মধ্যে আছে মহারাজা রামেসেসের সুরক্ষিত মৃতদেহ। আর এই যে সব জিনিস দেখছো, এগুলি রাখা হয়েছে এরই ব্যবহারের জন্য। মানিক আরেক দিকে আঙুল নির্দেশ করে বলল, আচ্ছা, ওদিকে ওইখানে যে একটা মূর্তি দাঁড়িয়ে আছে, ওটাকে দেখলেও তো কোনো রাজা রাজরারই প্রতিমূর্তি বলে মনে হয়। মূর্তিটা প্রায় 6 ফুট উঁচু, তার মাথায় মুকুট এবং হাতে রাজদণ্ড। জয়ন্ত এগিয়ে গিয়ে তার গায়ে হাত রেখে বলল, মানিক, আমার কি সন্দেহ হচ্ছে জানো? না না না, সন্দেহ নয়, আমার দৃঢ় বিশ্বাস এটি হচ্ছে সোনা দিয়ে গড়া প্রতিমূর্তি। মানিক থ হয়ে দাঁড়িয়ে রইল। এত বড় সোনার মূর্তির কথা কখনো সে শোনেনি। হরিহর হঠাৎ মহা বিস্ময়ে চিৎকার করে উঠল। জয়ন্ত মানিক ফিরে দেখল সে তখন পেটিকার ডালাটা খুলে ফেলে তার ভেতর দিকে আড়ষ্ট চোখে তাকিয়ে আছে। তারা সেখানে গিয়ে দাঁড়ালো। ঝুঁকে পড়ে যা দেখল তাতে নিজেদের চোখকেই প্রথমে বিশ্বাস করতে পারল না। সমস্ত পেটিকার গর্ত জুড়ে আছে বহুমূল্য রত্নালঙ্কার এবং স্বর্ণময় নানা রকম দ্রব্য। ঠিক এই সময় সুতীব্র, বিকট ও ভয়াবহ এক আর্ত চিৎকারে গুহার ভেতরটা যেন পরিপূর্ণ হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে তারা 3 জনেই বিষম চমকে উঠে ফিরে দাঁড়ালো। প্রথমটা কেউ বুঝতে পারল না এই বিভৎস চিৎকারের জন্ম কোথায়। জয়ন্ত বলল, নিভিয়ে ফেলো টর্চের আলো, এক্ষুনি নিভিয়ে ফেলো। তারপর আবার শোনা গেল সেই ভয়ানক চিৎকারের পর চিৎকার। কিন্তু এবার চিৎকারগুলো আসছে যেন আরো দূর থেকে। তারপর আর চিৎকার শোনা গেল না। গুহা আবার সমাধির মতোই স্তব্ধ। হরিহর তখন ঘেমে একেবারে নেয়ে উঠেছে, তার সর্বাঙ্গ রোমাঞ্চিত। সে ফিসফিস করে বলল, এ হচ্ছে ওই প্রাচীন মিশরের প্রেতাত্মার চিৎকার। তার গুহায় একেলে মানুষদের দেখে সে আর চুপ থাকতে পারছে না। হয়তো সে এক্ষুনি আমাদের আক্রমণ করতে আসবে। চুপ মানিক, রিভলভার বার করো, এইখানে বসে পড়ো। খুব হুঁশিয়ার, যতক্ষণ না আমি বলি কেউ কোনো কথা বলবে না। যেমন নীরব এখানকার অন্ধকার, ঠিক তেমনি নীরব হয়ে তারাও নিশ্চল মূর্তির মতো বসে রইল। মিনিটের পর মিনিট কাটতে লাগলো। তারপরেই শোনা গেল ধূপ ধূপ করে পায়ের শব্দ। একটা পায়ের নয়, কয়েকটা পায়ের শব্দ। সেই মৃত্যুর মতো নিঃশ্বার গুহার ভেতরে নিঃশ্বাস ফেললেই তফাৎ থেকে শোনা যায়। পদধ্বনি সেখানে কেবল স্পষ্ট নয়, অপার্থিব বলেই মনে হতে লাগলো। পায়ের শব্দ ক্রমে কাছে, আরো কাছে এসে পড়ল, তারপর একেবারে থেমে গেল। তারপর অন্ধকার ফুঁড়ে হঠাৎ জ্বলে উঠল একটা টর্চের আলো এবং সঙ্গে সঙ্গে সেই আলো লক্ষ্য করে জয়ন্ত মানিক ছুঁড়ল রিভলভার। বদ্ধ আবহের মধ্যে রিভলভারের শব্দকে মনে হলো যেন কামান গর্জন। অব্যর্থ তাদের লক্ষ্য। গুহায় আবার রক্তহীন অন্ধকার। রিভলভারের ধ্বনি প্রতিধ্বনির সঙ্গে শোনা যেতে লাগলো অতি দ্রুত পায়ের আওয়াজ। যারা এসেছিল এই ভয়ানক অভ্যর্থনায় তারা এখন ছুটে পালিয়ে যাচ্ছে।
তাদের আরো বেশি ভয় দেখাবার জন্য জয়ন্ত ও মানিক কিছু দূর পর্যন্ত দৌড়ে এগিয়ে গেল এবং আবার কয়েকবার রিভলভার ছুঁড়তেও কসুর করল না। পর মুহূর্তেই সমস্ত গুহা যেন থরথর করে কাঁপতে লাগলো। কর্ণভেদী চিৎকারের পর চিৎকার, সেসব চিৎকার শুনলে যেন হিম হয়ে যায় বুকের রক্ত। তার বীভৎসতা ভাষায় বর্ণনা করা অসম্ভব। জয়ন্ত অভিভূত কণ্ঠে বলল, মৃত্যুকূপ! হতভাগ্যরা সেই মৃত্যুকূপের ভিতরে তলিয়ে গেছে। আচ্ছা, আমরা কি চেষ্টা করলে ওদের বাঁচাতে পারি না? ওদের বাঁচানো অসম্ভব। হয়তো কূপের ধারে গিয়ে ওদের আর দেখতে পাবো না। দেখতে পেলেও আমরা কি সাহায্য করতে পারি? ওদের বাঁচাতে গেলে ওই গভীর কূপের ভেতর খুব লম্বা একরাশ দড়ি ঝুলিয়ে দিতে হয়। তেমন দড়ি আমাদের সঙ্গে কোথায়? আমাদের সম্বল মাত্র এক গাছা দড়ি, আবার উঠে তার খুলে আনবার সময়ও নেই, উপায়ও নেই। কিন্তু ওরা কারা? এদের মধ্যে একজন যে ফুয়াদ, সে বিষয়ে কোনোই সন্দেহ নেই। ব্যাপারটা আমি কতক আন্দাজ করতে পারছি। ম্যাপের লাল কালির দাগ দেখে ফুয়াদ নিশ্চয়ই রাজাদের এই উপত্যকায় সন্ধান নিতে এসেছিল। তারপর হঠাৎ আমাদের এখানে দেখতে পেয়ে ফুয়াদ লুকিয়ে পড়ে, আমাদের গতিবিধির উপরে রাখে তীক্ষ্ণ দৃষ্টি। তারপর আমাদের পিছনে পিছনে ফুয়াদ আর তার সঙ্গীরাও দড়ি ধরে গর্তের ভিতরে নেমে আসে। এটা যে মৃত্যু গহ্বর, এতটা তারা অনুমান করতে পারেনি। আর এখানে ঢোকবার জন্য আমাদের মতন আগে থাকতে প্রস্তুত হয়েও আসেনি। খুব সম্ভব ওদের সঙ্গে একটার বেশি টর্চ ছিল না। আর পাছে আমরা দেখতে পাই সেই ভয় সেই টর্চটাও সব সময় জেলে রাখতে পারেনি। তাই আসবার পথেই ওদের দলের একজন লোক ওই কূপে ঝাঁপ খেতে বাধ্য হয়েছে। তারপর আমাদের রিভলভারের গুলিতে ওদের সেই একটি মাত্র টর্চও ভেঙে চুরমার হয়ে গেছে। রিভলভারের গুলি এড়াবার জন্যে ওরা পালাবার চেষ্টা করেছে এই নিবিড় অন্ধকারে, কিন্তু তারা শেষ পর্যন্ত মৃত্যুকূপকে এড়াতে পারল না। হয়তো এটা ভগবানেরই বিধান। ওরা না মরলে হয়তো ওদের হাতে মরতে হতো আজ আমাদেরই। কিন্তু আমরা হচ্ছি গঙ্গারিদি বঙ্গভূমির সন্তান, তাই মহারাজ রামেসেসের সমাধি গুহার মধ্যে আমাদের মৃতদেহগুলো ঠাঁই হল না। হরিহর বাবু, এইবারে আপনি নির্ভয় হতে পারেন। ফুয়াদ পাশার পালা সাঙ্গ হলো, সে আর আপনাকে তাড়া করতে আসবে না। আমি হাসবো না কাঁদবো বুঝতেই পারছি না। ব্যাপার দেখে তো আমি একেবারে হতভম্ব হয়ে গেছি। বাপরে বাবা! তারা সবাই আবার রত্নগুহার ভেতরে ফিরে গেল। মনের উত্তেজনায় প্রথম দৃষ্টিতে তারা যা দেখতে পায়নি, এবারে সেসবও তাদের নজর এড়িয়ে গেল না। গুহার দেওয়ালে কালো পাথরের কর্কশ গা ঢেকে রয়েছে অপূর্ব সব ভিত্তিচিত্র। কত হাজার হাজার বছর আগেকার শিল্পীদের নিপুণ হাতে আঁকা সেই সব ছবি, কিন্তু আজও তাদের বর্ণবৈচিত্র্য মলিন বা অস্পষ্ট হয়ে যায়নি। কোথাও গাছে বসে আছে কপোতকপতি, জলে সাঁতার কাটছে হাঁসের দল, নদীর ধারে প্যাপিরাস তৃণপত্রের পাশে দাঁড়িয়ে গা ঝাড়ছে বক জাতীয় আইরিশ পাখি। কোথাও দেখানো হয়েছে কুকুর, বিড়াল প্রভৃতি পশুকে। কোথাও একটি মেয়ে বুনছে সুতো, একটি মেয়ে বাজাচ্ছে বীণা এবং একটি তরুণী ব্যস্ত ফোটা ফুলের আঘ্রাণ নিতে। কোথাও কুমোর গড়ছে পাত্র, কোথাও পুরোহিতরা সারছে মন্দিরের কাজ, কোথাও পটুয়ারা বসে বসে আঁকছে ছবি। এমন দৃশ্যের পর দৃশ্য সংসার, সমাজ, রাজসভা, শস্যক্ষেত, খেলার মাঠ, যুদ্ধক্ষেত্র, দেবতার মন্দির, প্রাসাদ, চাষার কুটির, হাটবাজার, নগর ও অরণ্য প্রভৃতি সত্যিকার জগতের যা বিন্দু দ্রষ্টব্য নিয়ে আশ্চর্য এক চিত্র জগৎ। মানিক উচ্ছ্বসিত কণ্ঠে বলল, দেখো জয়, চেয়ে দেখো, গুহার দেওয়ালের ওপর বিরাজ করছে প্রাচীন মিশরের সমস্ত দৃশ্য। হ্যাঁ মানিক, সেকালের এদেশি শিল্পীরা সমাধিগৃহের ভিতরে সমসাময়িক যুগের ছোট বড় যা কিছুকে এমনি ভাবে ফুটিয়ে রাখত বলেই প্রাচীন মিশরের সভ্যতা, সমাজ, ধর্ম, শিল্প আর সাহিত্য আজ পর্যন্ত জীবন্ত হয়ে আছে। প্রাচীন মিশর আজ পৃথিবী থেকে অদৃশ্য হয়েও দৃশ্যমান হয়ে আছে শিল্পীদের দৌলতে। দুনিয়ার আর কোনো মৃত সভ্যতা
শিল্পীদের সাহায্যে নিজেকে এমনভাবে অমর করে যেতে পারেনি। অজন্তা, ইলোরা, সাঁচি আর ভারত প্রভৃতি স্থানে গেলে চিত্র, ভাস্কর্য আর স্থাপত্যের ভেতর দিয়ে আর্যদের মহাভারত বর্ষের গৌরবময় সভ্যতা সম্বন্ধে আমাদের একটা ধারণা হয় বটে, কিন্তু ওই পর্যন্তই। প্রাচীন ভারতের সম্পূর্ণ পরিচয় পাওয়ার কোনো ব্যবস্থাই আমাদের পূর্বপুরুষরা করে যেতে পারেননি। তাই আজ আমরা সন্দেহ প্রকাশ করলেও জোর করে বলতে পারি না যে পৃথিবীতে প্রথম সভ্যতার আলোকপাত করেছিল আমাদের আর্য ভারতবর্ষই। বেদ পৃথিবীর সবচেয়ে প্রাচীন গ্রন্থ হতে পারে, কিন্তু সভ্যতায় ভারত যে মিশরের অগ্রগামী এর কোনো প্রমাণ পাওয়ার উপায় আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। প্রাচীন মিশর মরেও বেঁচে আছে, কিন্তু প্রাচীন ভারতের জীবনের ধারা আজও বর্তমান, অথচ তার অতীত গৌরবের অধিকাংশই বিলুপ্ত হয়ে গেছে মৃত্যুর কবলে। ও জয়ন্তবাবু, কলেজের প্রফেসরের মতন প্রাচীন মিশর আর ওই ভারতবর্ষকে নিয়ে লেকচার তো দিচ্ছেন, কিন্তু ওসব মূল্যবান আলোচনা কি রাস্তায় ফিরে করলেই ভালো হয় না? ঠিক বলেছেন হরিহর বাবু, কিন্তু আমিও যে বাঙালি জাতির একটি জ্যান্ত নমুনা। আমাদের যে স্থান উপযোগী কিছু করবার অভ্যেস নেই। আমরা ধর্মকর্ম করবার জন্য জন্মাষ্টমী আর শিবরাত্রিতে ছুটে যাই থিয়েটারের নর্তকীর নূপুরধ্বনি শুনতে। বাঙালি মেয়ে পুরুষদের পোশাক খুঁজতে যাই সাহেবদের দোকানে, আর মাসিক সাহিত্য ক্ষেত্রে বসে করি দৈনিক পত্রের সংবাদ নিয়ে আলোচনা। তাই আজ গুপ্তধন আবিষ্কার করতে এসেও শোনাচ্ছি বিনা প্রাচীন সভ্যতার বক্তৃতা। তারপর হরিহর বাবু, আপনার কি আদেশ বলুন দেখি? অনেকটা টবের মতন দেখতে একটা সুন্দর কারুকার্য করা পাত্রের দিকে আঙুল নির্দেশ করে হরিহর বলল, এইটা কি একটু বলতে পারেন? জিনিসটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে জয়ন্ত বলল, দেখছি। এটা এটা হচ্ছে শ্বেত স্ফটিক দিয়ে গড়া এক জলঘড়ি। জলঘড়ি? হ্যাঁ, পৃথিবীতে তখন এই রকম পাত্র দিয়েই এখনকার ঘড়ির অভাব পূরণ করা হতো। ভেতর দিকে তাকালেই দেখতে পাবেন এর গায়ে খোদা আছে গ্র্যাজুয়েটেড স্কেল বা ক্রমাঙ্কিত মাপনদণ্ড। এর তলায় আছে একটি ছোট্ট ছ্যাঁদা, তাই পাত্রটি জলপূর্ণ করলে পর ওই ছ্যাঁদা দিয়ে ফোঁটা ফোঁটা জল বাইরে বেরোতে থাকে। তারপর মাপনদণ্ডের হিসাবে কতটা জল কমলো দেখে অনায়াসেই সময় নিরূপণ করা যায়। সেদিককার পৃথিবীতে এর চেয়ে ভালো ঘড়ির কথা কেউ জানত না। বহু শতাব্দী পরে গ্রিক বীর আলেকজান্ডার দি গ্রেটের আগেও এই রকম জলঘড়ির সাহায্যেই মানুষের কাজ চলত। বাবা, এই মিশরের এত কথাও আপনি জানেন? প্রাচীন মিশরের আরো অনেক কথাই আমি বলতে পারি। বিজ্ঞানের রাজ্যেও সে কতখানি অগ্রসর হয়েছিল শুনবেন নাকি? রক্ষা করুন মশাই, যথেষ্ট হয়েছে। কথায় কথায় বেলা বেড়ে যাচ্ছে, এখন কি করব তাই বলুন। আপনি কি করতে চান? এই গুপ্তধন এখান থেকে নিয়ে যেতে হবে তো আজকেই। তা নয় তো কি, কে আবার প্রাণ হাতে করে এই ভুতুরে গুহায় ঢুকবে? হ্যাঁ, আজই সব চুকিয়ে দিতে হবে। অসম্ভব। কেন কেন কেন? আহা, কেন যে অসম্ভব তাও বুঝতে পারছেন না হরিহর বাবু? আমাদের তিনজনের এমন সাধ্য নেই যে একদিনে এত বড় ভান্ডারের এত রকম ঐশ্বর্য নিয়ে আমরা আজই বাইরে বেরিয়ে যেতে পারবো। কুলি মজুর ডাকাও তো সম্ভব নয়। এখানকার কথা বাইরের কাউকে জানানোও চলবে না, কেননা গুপ্তধনের কাহিনী মিশরের রাজ সরকারের কানে উঠলেই আমাদের বাড়া ভাতে ছাই পড়বে, ছাই। তাহলে আমাদের কাজ করতে হবে চুপি চুপি, মানে চোরের মতো? নিশ্চয়ই। তাহলে তো অতটা হতাশ হবেন না হরিহর বাবু। গুপ্তধন যখন পেয়েছি ছাড়ব না, তবে কাক পক্ষীকে না জানিয়ে কেমন করে এই গুপ্তধন স্থানান্তরিত করা যায় সেটা পরামর্শ করে স্থির করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে চটপট সেই পরামর্শটাই করে ফেলি, আসুন না। এসব তাড়াতাড়ির কাজ নয় মশাই, তাড়াতাড়ির কাজ নয়। আবার নতুন করে এক উদ্যোগ পর্ব আরম্ভ করতে হবে। আপাতত গুহা ছেড়ে বাসায় ফিরে যাই, চলুন। বলেন কি, গুপ্তধন এখানে ফেলে? ভয় নেই হরিহর বাবু, আমরা ছাড়া গুপ্তধনের সন্ধান আর যারা পেয়েছে তারা এখন কূপের তলদেশে চির বিশ্রাম সজ্জায় শুয়ে আছে। কিন্তু আমরা চলে গেলেই ফুয়াদ পাশা যদি জখ হয়ে গুপ্তধন আগলাতে আসে? বাজে বকবেন না।
চলুন। আর না না মশাই, আমার মনটা না কেমন মানে খুঁতখুত করছে অন্তত। বলেই হরিহর সেই সোনার পাত দিয়ে মোড়া বৃহৎ পেটিকার দিকে এগিয়ে গেল। মানিক বিস্মিত স্বরে বলল, আপনি কি করতে চান বলুন তো? পেটিকার গর্ভে হস্তচালনা করে হরিহর বলল, হাতের লক্ষ্মী ছাড়তে নেই মশাই, আপাতত পকেটে ভরে যত পারি ধনরত্ন একেবারে নিয়ে যেতে চাই। এ কথা মন্দ নয়। এসো মানিক, আমরাও হরিহর বাবুর দৃষ্টান্তের অনুসরণ করি। হরিহর হিরে মানিক ও রত্নালঙ্কারে পকেটের পর পকেট ভরতে ভরতে বলল, যা খুশি আর যত খুশি দ্রুত নিন। কে জানে বাবা আবার ফিরতে পারবো কিনা। যে যা নেবে তার ভাগে তাই পড়বে। এ গুপ্তধনে আমাদের তিনজনেরই সমান অধিকার। নিন নিন নিন। কারোরই কোনো পকেটেই আর তিল ধারণের ঠাঁই নেই, কিন্তু পেটিকার গর্ভ তখনও প্রায় পরিপূর্ণ হয়েই রইল। মানিক অভিভূত স্বরে বলল, আমরা এখন যা নিয়ে যাচ্ছি তাই দিয়ে হয়তো মস্ত একটা রাজ্য ক্রয় করা অসম্ভব নয়। এই গুহার কাছে আলী বাবার গুহাও তো তুচ্ছ। ব্যাস, এইবারে ফেরার পথ ধরো। সকলে আবার অগ্রসর হল। সেই ভয়াবহ পথ, সেই মৃত্যুকূপ। মানিক, বলো জয়ন্ত। আসবার সময় খেয়াল করা হয়নি, এই গুহা পথে একটা গন্ধ পাচ্ছ কি? হ্যাঁ, পাচ্ছি। এরকম গন্ধ আমি আলিপুরের চিড়িয়াখানায় গিয়েও পেয়েছি। সকলে পথের শেষ প্রান্তে সেই নরকঙ্কাল বিছানো গহ্বরে গিয়ে দাঁড়ালো। চমকে ও বিস্ময়ে জয়ন্ত বলল, সর্বনাশ! মানিক এবং হরিহর স্তম্ভিত নেত্রে দেখল, যা অবলম্বন করে তারা নিচে নেমে এসেছে সেই রজ্জুগাছা আর ভেতরে ঝুলছে না। তারা হতভম্ব ও আড়ষ্ট হয়ে মূর্তির মতন স্থিরভাবে দাঁড়িয়ে রইল। নিজেদের চোখগুলোকে তারা যেন বিশ্বাস করতে পারল না। অনেকক্ষণ ধরে কেউ কোনো কথা বলতে পারল না। জড় গহ্বরের মধ্যে ধ্বনির সৃষ্টি করতে লাগলো কেবল তাদের উত্তেজিত শ্বাস প্রশ্বাস। তারপর সেই অসহ নীরবতা ভঙ্গ করে মানিক ডাকল, জয়। ব্যাপার কি বলো দেখি। ভাবছি। আরে ভাববার কি আছে, যা হবার তো তা হয়েছে। তার মানে ফুয়াদ পাশা নিচে নেমে আমাদের জব্দ করবার জন্য দড়িগাছা খুলে নিয়ে গেছে। বাজে কথা বলবেন না হরিহর বাবু। কি বাজে কথা কি হলো এটা? আলবাত। আরে কিরকম? ফুয়াদের হাত কি 60 ফুট লম্বা যে সে নিচে নেমে 60 ফুট ওপরে বাঁধা দড়ি খুলে রাখবে? হ্যাঁ, তাহলে ওই ফুয়াদের কোনো চেলা উপর থেকে দড়ি তুলে নিয়ে চলে গেছে। কেন সেটা নেবে কেন? সে তো জানে গুহার ভেতরে কেবল আমরা নই, তাদের দলবল আছে। মানিক, তুমি চুপ করো। হরিহর বাবুর শেষ অনুমান অসঙ্গত নয়। হয়তো ফুয়াদ গহ্বরের মুখে পাহারা দেবার জন্য তার কোনো সঙ্গীকে রেখে নিচে নেমেছিল। হয়তো গুহার ভেতর থেকে রিভলভারের শব্দ আর আর্তচিৎকার শুনে ভয় পেয়ে সে দড়ি টেনে তুলে নিয়েছে। হয়তো সে ভেবেছে তার বন্ধুরা বিপদে পড়েছে। হয়তো সে বন্ধুদের সাহায্য করবার জন্য আরো লোকজন আনতে গেছে। হয়তো তারা এখনই সদল বলে আবার গুহার ভেতরে নেমে আসবে। আরে তুমি তো অনেকগুলো হয়তোর কথা বলে ফেললে দেখছি, কিন্তু আমাদের এখন উপায় কি? উপায় ভগবান, আমি তো কোনো উপায় দেখছি না। বেশ, আসুক শত্রুরা, তারা আমাদের চেনে না। বিপদে পড়েছি, অনেক বিপদ এড়িয়েছি, আজও আমরা নিরস্ত্র নই। হরিহর কাঁচুমাচু মুখে বলল, মানিক বাবু বলছি, তবে কি আমাদের শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে হবে? তাছাড়া আর কোনো উপায় কি আপনি দেখতে পাচ্ছেন? এই বন্দুক নিয়ে কি যুদ্ধ করতে হবে? হ্যাঁ, কিন্তু আমি তো জীবনে কখনো বন্দুক ছুড়িনি। ছোড়েননি, আজ ছুড়বেন? অসম্ভব, আমি পারবো না। মানিক এত বিপদেও হেসে ফেলে বলল, তাহলে বিনা যুদ্ধেই শত্রুদের হাতে জীবন সমর্পণ করবেন? ও বাবা, এই জীবন সমর্পণ মানে কি? আমি পারবো না, আমার এখনো মরতে কোনো ইচ্ছা হয়নি। তাহলে আপনি শত্রুদের কাছে জোর হস্তে দয়া ভিক্ষা করবেন, আর বন্দুক হস্তে যুদ্ধ করে মরবো আমরা দুজনে। দয়া ভিক্ষা? শত্রুরা আমাকে দয়া করবে বলে তো মনে হচ্ছে না। ঠিক সেই সময় ওপর থেকে কি একটা জিনিস সশব্দে গহ্বরের ভেতরে এসে পড়ল। টর্চের আলো ফেলে জয়ন্ত বলল, দড়ি, আমাদেরই সেই দড়ি। মানিক, শত্রুরা এসেছে, তারা এবার নিচে নামবে। পিঠে বাঁধা বন্দুকটাকে মুক্ত করে হাতে নিয়ে মানিক বলল, এই দড়ি ধরেই ওদের একে একে নিচে নামতে হবে তো?
তাহলে জিতবো আমরাই। ওরা এক একজন করে নিচে নামবে আর আমরা এক একজন করে ওদের বধ করব। আমাদের বন্দুক ছুঁড়তেও হবে না। আমরা মানিকের কথা শেষ হতে না হতেই ওপর থেকে মস্ত একখানা পাথর সশব্দে নিচে এসে পড়ল। মানিক, হরিহর বাবু, সাবধান। শত্রুরা নির্বোধ নয়, তারা সন্দেহ করেছে আমরা এখানে হাজির আছি। আমাদের বধ করবার জন্য তারা উপর থেকে পাথর ছুঁড়ছে। তারা পরে পরে আরো দুখানা প্রকাণ্ড পাথর গহ্বরের তলদেশে এসে পড়ল। জয়ন্ত বলল, শিগগির এমন একখানা পাথর যার মাথায় এসে পড়বে তারই অস্তিত্ব লুপ্ত হয়ে যাবে। শিগগির এদিকে এসো। হরিহর বাবু, আমার হাত ধরুন। মানিক, মাথা নিচু করে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে। তারা আবার সংকীর্ণ গুহাপথের ভেতরে এসে ঢুকল। মানিক বলল, জয়, ওরাও তো আবার এই রত্নগুহার পথেই আসবে। না মানিক, এটা রত্নগুহার পথ নয়। হরিহর বাবুর বাবা 3টি পথের উল্লেখ করেছেন, ভুলে যাচ্ছ কেন? রত্নগুহার পথ ডান দিকে সবশেষে, এটি হচ্ছে মাঝের পথ, দেখছো না? এ পথটা রত্নগুহার পথের মতন অতটা সংকীর্ণ নয়। এর ভিতরে হামাগুড়ি দিতে হয় না, যদিও মাথা নিচু করে চলতে হয়। কিন্তু এ পথ গেছে কোনখানে? যেখানেই যাক, এ পথ হয়তো রত্নগুহার পথের মতন বিপজ্জনক নয়। তোমরা কেউ টর্চের আলো নিবিও না, সাবধানে আমার সঙ্গে এগিয়ে এসো। তারা গুপ্ত পথ ধরে যতটা সম্ভব দ্রুত পায়ে অগ্রসর হতে লাগলো। খানিক পরেই তারা এসে পড়ল এক প্রকাণ্ড গুহায়। 3-3টে টর্চ 3-3টে আলোক রেখা সৃষ্টি করেছে, কিন্তু তারা গুহার নিবিড় অন্ধকার দূর করছে না। স্থানে স্থানে অন্ধকারকে করে দিচ্ছে কেবল খণ্ড খণ্ড। খানিক তফাতে চোখ চালিয়ে জয়ন্ত হঠাৎ চমকে তাকালো। চুপি চুপি বলল, দেখো মানিক, দেখো। মানিক ও হরিহর দুজনেই দেখল অন্ধকারের ভেতরে জ্বলছে পরপর কতকগুলো অগ্নিশিখা। মানিক, ওখানে রয়েছে 8টা আগুনের ভাটা, জ্বলছে আর নিভছে। কি ওগুলো? একসঙ্গে 3জনেই সেই দিকে টর্চের আলো ফেলেই চকিতে দেখে নিল 4টে সিংহ পাশাপাশি বসে সবিস্ময়ে তাদের নিরীক্ষণ করছে। 2টো সিংহ প্রকাণ্ড ও 2টো সিংহ ছোট, সম্ভবত অপ্রাপ্তবয়স্ক। টর্চের তীব্র আলো তাদের মুখের ওপরে গিয়ে পড়বা মাত্র সিংহ 4টে ভীষণ গর্জন করে উঠে দাঁড়ালো। তারপর শোনা গেল তাদের দ্রুত পদধ্বনি। বন্দুক ধরো মানিক, বন্দুক ধরো বলে আর্তনাদ করে হরিহর ধপাস করে বসে পড়ল। ভয় নেই হরিহর বাবু, ভগবান আমাদের রক্ষা করেছেন। টর্চের আলো চোখে পড়তে সিংহরাই ভয় পেয়েছে, তারা গুহাপথ দিয়ে বেরিয়ে গেল। আমরা সিংহের গহ্বরে প্রবেশ করেছি, তাই এখানে ওরকম চিড়িয়াখানার মতো গন্ধ। হরিহর ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলল, মানুষ শত্রুর ওপরে আবার 4-4টে সিংহ। ওরে বাপরে, এমন অবস্থা কল্পনাই করা যায় না। কি আশ্চর্য! ইজিপ্টের সিংহ, সবাই তো জানে সিংহরা মধ্য আফ্রিকার ওপরে ওঠে না। বোধহয় এরা দৈব গতিকে এখানে এসে পড়েছে। খবরের কাগজে কিছুদিন আগে তুমি কি পড়নি? কলকাতার অদূরে অর্থাৎ হাওড়ায় একবার সুন্দরবনবাসী রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া গিয়েছিল। হ্যাঁ, খবরটা আমিও পড়েছিলাম বটে। ইজিপ্টে যেমন সিংহের বাস নেই, হাওড়াতেও তো তেমনি বাঘের বাসা নেই। হয়তো তোমার অনুমানই সত্য। কিন্তু জয়ন্ত, আরো একটা আশ্চর্য কথা আছে। আছে নাকি? হ্যাঁ, ভেবে দেখেছ কি এই গুহার ভেতরে সিংহ এলো কেমন করে? নিশ্চয়ই তারা 60 ফুট উঁচু পাহাড়ের টং থেকে গর্তের ভেতরে লাফিয়ে পড়েনি। নিজের উরুদেশে সশব্দে একটা চপেটাঘাত করে জয়ন্ত বলল, ঠিক ঠিক, এটা তো এতক্ষণ আমার মাথায় ঢোকেনি। এখানে সিংহ এলো কেমন করে? এই যে মস্ত প্রশ্ন, এর উত্তর তুমি পেয়েছো? পেয়েছি। এই গুহা থেকে বাইরে যাবার জন্য নিশ্চয়ই অন্য কোনো পথ আছে। ঠিক, আর সে পথ নিশ্চয়ই বিশেষ দুর্গম নয়। চতুষ্পদরা তো ব্যবহার করতে পারে। এই মুহূর্তে সমস্ত জড়তা ত্যাগ করে হরিহর একটা রীতিমতো বিস্ময়কর লাফ মেরে চিৎকার করে বলল, আসুন আসুন আসুন, আমরা সেই পথের সন্ধান করি। যা আমরা পেয়েছি তাই যথেষ্ট। চুলোয় যাক রামেসেসের গুপ্তধন। এখান থেকে আমি এখন সবেগে পলায়ন করতে চাই। ওরে বাপরে বাপ, একারামের রক্ষা নেই, সুগ্রীব দোসর। ওদিকে দলবদ্ধ দুরাত্মা, এদিকে ভোম্বল দাসের ভাগ্নে সিংহ। তাই কি চাই এক আধটা? একটা নয়, দুটো নয়, একেবারে সিংহ চতুষ্টয়।
এদিকে রাম ওদিকে রাবণ, আমাদের অবস্থা হতভাগ্য মারিচের মতন, তার চেয়েও খারাপ। এতদিন ধরে সযত্নে রক্ষা করা পৈতৃক প্রাণ, আমি তাকে এত সহজে ত্যাগ করতে প্রস্তুত নই। আহা হরিহর বাবু, আপনি ভয়ঙ্কর চেঁচাচ্ছেন। পশুরাজরা বিরক্ত হয়ে আবার এখনই ফিরে আসতে পারে। হ্যাঁ, কি মানে পারে নাকি? হ্যাঁ বাবা, তাহলে আমি এই গলা খাটো করলাম। পশুরাজদের আমি নিমন্ত্রণ করতে রাজি নই, কিন্তু দোহাই আপনাদের, বলছি বাইরে বেরোবার নতুন পথ যদি থাকে, তাহলে এই অসম্ভব দুঃস্বপ্নের মুলুক থেকে পিঠ টান দেওয়াটাই কি উচিত না? হ্যাঁ, নিশ্চয়ই উচিত। আসুন তবে দেখা যাক কোন পথ দিয়ে এখানে সিংহ পরিবারের আবির্ভাব হয়েছে। জয়ন্তর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গুহায় আবদ্ধ আবহের মধ্যে জেগে উঠল ঘন ঘন বন্দুক ও রিভলভারের আওয়াজ। সিংহদের কণ্ঠে ক্রুদ্ধ মেঘ গর্জনের মতন ভৈরব হুহুঙ্কারের পর হুহুঙ্কার, আর মানুষের কণ্ঠে মর্মভেদী চিৎকার ও ক্রন্দনধ্বনি। সে কি ভয়ঙ্কর শব্দ তরঙ্গ! গুহার নিরেট পাথরের দেওয়ালগুলো পর্যন্ত যেন দুঃসহ যন্ত্রণায় থরথর করে কাঁপতে লাগলো। হরিহর দুই হাত দিয়ে দুই কান চেপে বসে পড়ে বারবার বলতে লাগলো, হে ভগবান, হে ভগবান, হে ভগবান! জয়ন্ত ও মানিক স্তম্ভিত ও নিশ্চল হয়ে রইল। তারপরেই আচম্বিতে আগ্নেয়াস্ত্রের ধ্বনি, পশু মানুষের গর্জন ও ক্রন্দন থেমে গেল একেবারে। মানিক বলল, জয়ন্ত, এ কি কাণ্ড! যা হওয়া উচিত তাই হয়েছে। সিংহরা আক্রমণ করেছে ফুয়াদের সঙ্গীদের। তাছাড়া আর কি? যাক, এইবারে আমাদের নিজেদের গায়ের চামড়া অক্ষত রাখবার চেষ্টা করতে হবে। হঠাৎ গুহাপথের ভেতরে শোনা গেল অতি দ্রুত পায়ের শব্দ। জয়ন্ত বলল, বিপদ এই দিকেই আসছে। মানিক, বন্দুক নাও। হরিহর বাবু, আপনি উঠে দাঁড়ান, আমাদের সাহায্য করুন। দু হাতে দুটো টর্চ নিয়ে ঠিক গুহাপথের মুখে আলো ফেলুন। পথ দিয়ে যে মুহূর্তে কোনো মূর্তিমান ও বিপদের আবির্ভাব হবে, আমরা গুলি করে মেরে ফেলবো। পথ দিয়ে গুহার ভেতর সবেগে এসে পড়ল একটা মূর্তি। ভালো করে কিছু দেখবার আগেই জয়ন্ত মানিক একসঙ্গে ছুড়ল বন্দুক এবং বিকট এক চিৎকার করে মূর্তিটা মাটির ওপর লুটিয়ে পড়ল। মানিক বলে উঠল, এ কি? এ তো সিংহ নয়, এ যে মানুষ! মূর্তিটা মাটির ওপরে পড়ে ছটফট করতে লাগলো। জয়ন্ত ছুটে তার কাছে গিয়েই সবিস্ময়ে চেঁচিয়ে উঠল, এ কি? এ যে ফুয়াদ পাশা! মূর্তিটা মুখ তুলে জয়ন্তকে দেখে যন্ত্রণা বিকৃত স্বরে বলল, হ্যাঁ বাঙালি বাবু, আমি ফুয়াদ। তুমি তাহলে মরনি? না না, এখনো মরিনি বটে, কিন্তু আর আমার বাঁচবার আশা নেই। আমি জানতাম তুমি ঝাঁপ দিয়েছ কূপের জলে। না, খুব গ্রাস করেছে আমার সঙ্গীদের। কূপকে ফাঁকি দিয়ে আমি আবার বাইরের আলোতে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু গুপ্তধনের লোভ সামলাতে না পেরে অস্ত্র শস্ত্র আর লোকজন নিয়ে আমি আবার ফিরে এসেছি। এবারে তোমাদের মেরে গুপ্তধন নিশ্চয়ই দখল করতাম, কিন্তু হঠাৎ বিনা মেঘে বজ্রের মতো এসে পড়লো ওই অসম্ভব সিংহগুলো। আমার দলের সবাই পড়েছে তাদের খপ্পরে। কেবল আমি কোনো মতে তাদের এড়িয়ে এখানে চলে এসেছিলাম, কিন্তু তোমাদের বন্দুককে এড়াতে পারলাম না। আমরা কিন্তু বন্দুক ছুড়েছিলাম সিংহবধ করবার জন্য, নরহত্যা করা আমাদের পেশা নয়। ফুয়াদ কষ্টে নিঃশ্বাস টানতে টানতে থেমে থেমে বলল, হ্যাঁ বুঝেছি, তোমাদের দোষ দিই না। হয়তো আজ আমি এভাবেই মরব। দুনিয়ার মালিক খোদার এই বিধান। তারপর হঠাৎ হা হা করে হেসে উঠে বলল,
গুপ্তধন, গুপ্তধন। এখনই যে দেশে যাত্রা করব সেখানে গুপ্তধনের দরকার হয় না। এখানকার যা কিছু সব আমি তোমাদের তোমাদের দান করলাম। মিনিট কয়েক পরেই ফুয়াদ পাশার মৃত্যু হল। হরিহর বলল, আর আপনারা দেরি করবেন না, আসুন দেখা যাক বেরোবার পথ আছে কোন দিকে। সিংহরা এদিকেও আসতে পারে। না, সিংহরা সামনে পেয়েছে এখন বিপুল ভোজ, এদিকে আসবার জন্য তাদের তাড়া নেই। আহা, তবু তো বলা যায় না, পথটা খুঁজে বার করতে ক্ষতি আছে কি? না, ক্ষতি নেই। এসো মানিক, হরিহর বাবু বড়ই ব্যস্ত হয়ে উঠেছেন। হরিহর দুই ভুরু তুলে ও দুই চোখ পাকিয়ে বলল, বলেন কি মশাই? হ্যাঁ, ব্যস্ত হব না? আজ যা দেখলাম আর যা শুনলাম, আমাতেই কি আর আমি আছি বাবা? এখন যেমন যাচ্ছি আবার তো আমাদের এখানেই ফিরে আসতে হবে। কি? এই নাক মুলছি কান মুলছি, গুপ্তধনের পায়ে দূর থেকেই নমস্কার। চার চারটে মানুষ খেকো সিংহের গর্তে আমি আবার আসবো? এ শর্মা সে ছেলে নয়। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আপনারা এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্তমানিক অ্যাডভেঞ্চার সিরিজের গল্প রত্নপুরের যাত্রী। গল্প পাঠে ছিলাম আমি সায়ন্তন। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন আর্য জানা, শান্তনু দত্ত, অনুরণ সেনগুপ্ত এবং মনীষ ঘোষ। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু।